কেউ আর কোনো কথা বলিও না। এই এদিকে দেখো সবাই, মেয়েরা কথা বলে না। এই লিসেন, আজকে আমরা তোমাদেরকে, এই মেয়েরা কথা বলে না, মেয়েরা কথা বলতে পারবে না। আজকে পড়াবো বোটানি চতুর্থ অধ্যায়, বোটানি চতুর্থ অধ্যায় ভাইরাস এবং ম্যালেরিয়া থেকে যে পড়াগুলো বলবো পরীক্ষায় এই পড়াগুলাই আসবে এবং এইগুলাই হুবহু মুখস্থ লিখে দিবা। আগে কি কি প্রশ্ন আসবে লিখে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। কোন কোন টপিকগুলো পরীক্ষা আসবে এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা তোমার কথা বলবে না, এই পড়াগুলো তোমরা আগে পড়ে ফেলছো, আজকে নতুন পড়া না। আমি জাস্ট স্লোলি বলে বলে চলে যাব, কাউকে যদি কোনো কিছু বলতে না হয়। লেখো প্রথমে, এই কথা বলিও না, কথা বলিও না। ভাইরাসের মধ্যে কয়েকটা দুইটা চক্র আছে, একটা লাইটিক চক্র, একটা লাইসোজেনিক চক্র। লেখো এই ভাইরাসের বংশবৃদ্ধির চক্রসমূহ লেখো, ভাইরাসের বংশবৃদ্ধির চক্রসমূহ। তার মধ্যে বেশিরভাগ হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে লাইটিক চক্র। তাড়াতাড়ি করো। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, বংশবৃদ্ধি লিখবে না, মেয়েরা কথা বলিও না। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি চক্র, আমি এইগুলো কথাগুলো বলছি, এগুলো পরীক্ষায় আসবে। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি চক্র, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি চক্র। পাশে ব্র্যাকেট দিয়ে লেখা রাখো লাইটিক চক্র, অর্থাৎ লাইটিক চক্রটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, লাইটিক চক্র। ঠিক আছে, আচ্ছা। তারপর আসবে, দেখো কথা বলবে না, ভাইরাসের জড় বৈশিষ্ট্য, জীব বৈশিষ্ট্য। ভাইরাসের জড় বৈশিষ্ট্য আরেকটা কি, জীব বৈশিষ্ট্য। আচ্ছা, ভাইরাসের জড় বৈশিষ্ট্য আসবে, জীব বৈশিষ্ট্য আসবে। ঠিক আছে, আচ্ছা। তারপর লেখো ভিরিয়ন, এই ভিরিয়ন, ভিরয়েডস, নিউক্লিওক্যাপসিড, প্রিয়ন। এখান থেকে একটা সংজ্ঞা, ভিরিয়ন, এই ভিরয়েডস, ভিরিয়ন, মেয়েরা কথা বলিও না, ভিরিয়ন, ভিরিয়য়েডস, আমি আবারও বলে দিচ্ছি, ভিরিয়ন, ভিরিয়য়েডস, নিউক্লিওক্যাপসিড, প্রিয়ন। এই চারটা সংজ্ঞা থেকে একটা ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস। আমি তোমাকে যেগুলো লিখে দিচ্ছি আমরা এগুলো পড়াবো তোমাকে, কারণ এগুলাই পরীক্ষায় আসবে। প্রথমে লিখছি ভিরিয়ন, ভিরয়েডস, নিউক্লিওক্যাপসিড, প্রিয়ন, ইমার্জিং ভাইরাস। এখান থেকে একটা সংজ্ঞা আসবে, এখান থেকে একটা সংজ্ঞা আসবে। তাহলে বলছি কি, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া লাইটিক চক্রটা বেশি আসবে। মেয়ে কথা বলবে না, এগুলো বলতে বলতে কিন্তু আমার অনেক টাইম চলে যায়। ভাইরাসের জড় বৈশিষ্ট্য, জীব বৈশিষ্ট্যের পরীক্ষায় আসবে, আসবে, অবশ্যই আসবে। যদি না আসে তাও লিখে দিতে হবে, এত বেশি ইম্পর্টেন্ট। ভাইরাসের জড় বৈশিষ্ট্য এবং জীব বৈশিষ্ট্যের পরীক্ষায় না আসলেও কি করে দিবা, লিখে দিবা। তোমার একটা কমন সেন্স আছে না, আসো আসো। তারপর লেখো, তারপর লেখো ডেঙ্গু, ডেঙ্গু লেখো, ডেঙ্গু, ডেঙ্গু এবং হ্যাপাটাইটিস, ডেঙ্গু এবং হ্যাপাটাইটিস, ডেঙ্গু এবং হ্যাপাটাইটিস। আগে এগুলো ভাইরাস থেকে, ঠিক আছে। ডেঙ্গু এবং হ্যাপাটাইটিস, কথা বলিও না, কথা বলিও না। আমরা এখানে হালকা হালকা দুই একটা বেসিকে তোমাদেরকে বলে দিব, এই হালকা হালকা বেসিকে বলে দিব। কেউ কোনোভাবে কোনো ধরনের ডিস্টার্ব করবে না, আল্লাহর রাস্তে। আমরা পড়াচ্ছি তোমাকে ভাইরাস, ভাইরাস, কথা বলবে না। ভাইরাস কথাটা আসছে, ভাইরাস কথাটা আসছে ভিরিয়ন থেকে। তোমরা জানো ভিরিয়ন মানে হচ্ছে বিষাক্ত বা বিষাক্ত পদার্থ। একটু দিকে দেখো, এগুলো তোমরা জানো, আমি জাস্ট অল্প অল্প বলে বলে আমরা আমাদের মূল পড়ায় চলে যাবো। ভাইরাস কথাটা আসছে ভিরিয়ন থেকে, ভিরিয়ন মানে হচ্ছে বিষাক্ত। ভিরিয়ন মানে কি রে? তোমরা সব, আমি তোমাকে এখানে সবগুলো লেখাবো না, একটু খেয়াল করো সবাই। যদি কারো কোনো ইনফরমেশন মিস হয়ে যায় এটা নিয়ে টেনশন করার দরকার না, লাইভ আছে, তুমি চাইলে দেখে নিতে পারবে। কথা বুঝতেছো? তুমি যতটুকু ধরতে পারবে ততটুকু লিখবে, ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই জানি একটা ভাইরাসের মূল স্ট্রাকচারের মধ্যে দুইটা উপাদান থাকে। মূল স্ট্রাকচারে কয়টা উপাদান থাকে? একটা ভাইরাসের মূল স্ট্রাকচারের মধ্যে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে অন্তস্থ, একটা হচ্ছে অন্তস্থ নিউক্লিক অ্যাসিড, অন্তস্থ নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে বহিস্থ প্রোটিন। একটা অন্তস্থ নিউক্লিক অ্যাসিড, একটা বহিস্থ কিরে প্রোটিন। জবাব দিওটি কিরে, বহিস্থ কিরে। ভাইরাসের বৈশিষ্ট্য আমরা অনেকবার পড়াইছি তোমাদেরকে, তারপর একবার জাস্ট এটা পরীক্ষায় আসে, বেসিকের জন্য কাজে লাগবে, এটা তোমার সেজন্য পড়াচ্ছে। একটু দিকে দেখো, তামিম কথা বলবে না, তামিম কথা বলবে না। তাহলে ভাইরাসের মধ্যে মূলত আমার মুখে মুখে বলো কয়টা উপাদান থাকে? সবাইকে বলতে হবে কয়টা, বলো না কয়টা? অন্তস্থ নিউক্লিক অ্যাসিড, বহিস্থ প্রোটিন। আবার বলো অন্তস্থ নিউক্লিক অ্যাসিড, বহিস্থ। নিউক্লিক অ্যাসিড আছে পৃথিবীতে দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। একটা ডিএনএ, একটা ভাইরাসের মধ্যে। এই ভাই খেয়াল করো, পৃথিবীতে যত জীব আছে তাদের বেলায় প্রত্যেকটা কোষে ডিএনএও আছে, আরএনএও আছে। আমরা জানি ডিএনএ থাকে নিউক্লিয়াসে, আরএনএ থাকে সাইটোপ্লাজম ম্যাক্সিমাম। কিন্তু পৃথিবীতে একমাত্র ভাইরাস ছাড়া পৃথিবীর সমস্ত কোষের মধ্যে, প্রত্যেকটা কোষের মধ্যে ডিএনএ আরএনএ একসাথে থাকে। কিন্তু ভাইরাস হচ্ছে একমাত্র অংশ যার মধ্যে হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে। হয় ডিএনএ থাকবে, না হয় কি থাকবে? তাহলে ডিএনএ থাকুক আর আরএনএ থাকুক, এটা থাকবে তার কেন্দ্রের মধ্যে। এটা কি বলো, এটা কি দ্বিসূত্র নাকি একসূত্র? একসূত্র কি এটা? গাধা ইয়া, এটা কি একসূত্র দ্বিসূত্র? তাহলে ওটা হচ্ছে ডিএনএ কি রে? তাহলে একটা হচ্ছে অন্তস্থ নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে অন্তস্থ নিউক্লিক অ্যাসিড। আমি সংক্ষেপে লিখছি অন্তস্থ নিউক্লিক অ্যাসিড। আমাদের এই ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে আছে ডিএনএ, তাই এটি একটি ডিএনএ ভাইরাস। যদি কারোর মধ্যে আরএনএ থাকে এটা হবে আরএনএ ভাইরাস। এটা কি হবে?
জবাব দিচ্ছে না। যদি এটা আরএনএ হতে কি হতো? এক খুবই গুরুত্বপূর্ণ, ইনফ্লুয়েঞ্জা ছাড়া কোনো ভাইরাসে কথাটা খেয়াল করো, ইনফ্লুয়েঞ্জা ছাড়া কোনো ভাইরাসে ডিএনএ আরএনএ, মেয়ের কথা বলতে তো সমস্যা, ইনফ্লুয়েঞ্জা ছাড়া কোনো ভাইরাসে ডিএনএ আরএনএ একসাথে থাকে না। ইনফ্লুয়েঞ্জা ছাড়া কোনো ভাইরাসে ডিএনএ আরএনএ একসাথে থাকে না। তাহলে বলো তো পৃথিবীতে একমাত্র ভাইরাস যার মধ্যে পৃথিবীতে একমাত্র ভাইরাস যার মধ্যে ডিএনএ আরএনএ একসাথে থাকে, এটার নাম কি? কাকে পড়াচ্ছি? সবাই একটু মনে, দাঁড়াও এই ছেলেরা শুধু কথা বলতেছ, আমি বুঝলাম না। সবাই একটু আমার কথাগুলো রেসপন্স করিও। মেয়েরা কথা শুনবো না, এদিকে দেখো, মানা করো, আসো তাড়াতাড়ি। আমাকে একটু কথা বলতে হবে, একটু দিকে দেখো। একটা ভাইরাসের মূল উপাদান কয়টা? এই লিখতে হবে না। একটা ভাইরাসের মূল উপাদান কয়টা? তুমি শুধু রেসপন্স করতে পারলে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি রেসপন্স করতে পারলে হবে। একটা ভাইরাসের মূল উপাদান কয়টা? একটা অন্তঃস্থ নিউক্লিক অ্যাসিড, একটা বহিস্থ। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ না হয়? পৃথিবীতে একমাত্র ভাইরাস ইনফ্লুয়েঞ্জা যার মধ্যে ডিএনএ আরএনএ দুটাই আছে, কিন্তু বাকি সমস্ত ভাইরাস হয় ডিএনএ না হয়। ডিএনএ থাকলে ডিএনএ ভাইরাস, আর আরএনএ থাকলে ডিএনএ ভাইরাস কোনগুলো, আরএনএ ভাইরাস কোনগুলো আমরা কিভাবে মনে রাখবো, কবিতাগুলো আমরা তোমাদেরকে দিছি, এখন আর দিচ্ছি না, পরে তুলে নিবে। তাহলে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবার আসো বহিস্থ প্রোটিন, দেখো বহিস্থ প্রোটিন, ভাইগুলো একটু খেয়াল করো। বহিস্থ প্রোটিন এটা পুরা চারপাশেই থাকবে, কথা বলবে না। এটা হচ্ছে বহিস্থ প্রোটিন। এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রোটিনের এক একটা দানা। ভাই এগুলো হচ্ছে প্রোটিনের এক একটা কিরে দানা। প্রোটিনের যে দানা তোমরা জানো, এগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। এদেরকে বলা হয় ক্যাপসোমিয়ার। একবার উচ্চারণ করবে, এটাকে কি বলা হয়? কি বলা হয়? তাহলে এটা ক্যাপসোমিয়ার সবগুলো এক একটা ক্যাপসোমিয়ার। অনেকগুলো ক্যাপসোমিয়ার মিলে একটা লেয়ার তৈরি করছে না? যে লেয়ারটা তৈরি করছে তাকে বলা হয় ক্যাপসিড। তাকে বলা হয়, আমাকে জবাব দিও, তাকে কি বলা হয়? আচ্ছা, ক্যাপসোমিয়ার এগুলো হচ্ছে কিরে প্রোটিন। এগুলো কিরে? তুমি শুধু জবাব দিতে পারলে হবে। ক্যাপসোমিয়ার এটা কিরে? শোনো, যাদের লিখতে হবে অনেকের কাছে নোট করা আছে, তুমি চাইলে একটু কষ্ট করে ফটোকপি করে নিতে পারবা। তুমি রেসপন্স করো, ইটস এনাফ। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি শুধু আমাকে মুখে বলতে পারলে তোমার পড়া হয়ে যাবে। বাহিরে যে প্রোটিনগুলো আছে প্রত্যেকটা দানা, এগুলো হচ্ছে ক্যাপসোমিয়ার। আর সবগুলো দানাকে যে লেয়ার তৈরি করছে তাকে বলা হয় ক্যাপসিড। ক্যাপসোমিয়ার বলো আর ক্যাপসিড বলো, এগুলা সবগুলো হচ্ছে প্রোটিন। এগুলো সবগুলো কিরে? জবাব দেগুলো সবগুলো কিরে? আমরা তোমাদেরকে কমপক্ষে 1 লক্ষ বার পড়াইছি প্রোটিনের গাঠনিক একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের গাঠনিক একক কিরে? প্রোটিনের গাঠনিক একক কি? একাধিক অ্যামাইনো অ্যাসিড মিলে গঠন করে পেপটাইড, একাধিক পেপটাইড মিলে গঠন করে পলিপেপটাইড, একাধিক পলিপেপটাইড মিলে গঠন করে প্রোটিন। তাহলে দেখো, একটা প্রোটিনকে ভাঙলে পাওয়া যাবে পলিপেপটাইড। একটা প্রোটিনকে ভাঙলে কি পাবো? জবাব দেয়া। একটা প্রোটিনকে ভাঙলে কি পাবো? একটা পলিপেপটাইডকে ভাঙলে কি পাবো? পেপটাইড। একটা পলিপেপটাইডকে ভাঙলে পাবো পেপটাইড, আর পেপটাইডকে ভাঙলে পাবো অ্যামাইনো অ্যাসিড। পেপটাইডকে ভাঙলে পাবো কি রে? কথাগুলো শুনতে হবে মেয়েরা। আরে শুধু একটা বেঞ্চের জন্য আমার মেইন ইয়াটা চলে যায়, আমার এনার্জিটা চলে যায়। আমাকে ইয়া করবে না। অনেকে মনে করতে পারো ফ্রি ক্লাস আসছি দেখে চলে যাব, আমি তো এখানে পড়বো না, এরকম হলে ক্লাস করবে না। আমি বারবার করে বলে দিচ্ছি, আমি তো স্যার আপনাকে এমনি দেখতে আসছি, আমি অন্য কাউকে দেখতে আসি। ডোন্ট ডু দ্যাট। আমার এটা এরকম করবে না। এরকম দেখতে আসলে অন্য সময় আসবে, আমাকে এটা ডেট দিবে, আমি দরকার হলে যাবো, সেজে ঘুরে যাবো, সুন্দর করে ক্যান্ডেল লাইট ডিনারে করবো। বা এখানে দেখলে থাপ্পা দাঁত ফেলে দিব তোরে। এই নেহা, লাথি এখান থেকে মারবো যে। এদিকে দেখো, এই ক্যাপসিমিয়ার বলো, একবার বলবো শুধু ক্যাপসিমিয়ার বলো আর ক্যাপসিমিয়ার, এগুলো সবাই কি? এগুলো সবাই কি ছেলেগুলো? এগুলো সবাই কি? প্রোটিনকে বাংলে কি বাবা? পলিপেপটাইডকে বাংলে পেপটাইডকে বাংলে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড অনেকবার পড়েছে, লাস্ট একবার বলে। আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এরকম। একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি কি আছে? একটা অ্যামিনো মূলক আছে, একটা অ্যাসিডের মূলক আছে। বেটা একটা অ্যামিনো মূলক, এটা কি মূলক? তাহলে একটা অ্যামিনো মূলক থাকবে, দাঁড়াও, একটা অ্যামিনো মূলক থাকবে, একটা অ্যাসিডের মূলক থাকবে। পৃথিবীতে যত অ্যামাইনো অ্যাসিড আছে, পৃথিবীতে যত অ্যামাইনো অ্যাসিড আছে তাদের সবার মধ্যে অবশ্যই একটা অ্যামিনো মূলক থাকবে, অবশ্যই একটা অ্যাসিডের মূলক থাকবে। একটা থাকবে এইচ আর এটা থাকবে আর। এটা কি রে? আর। তাহলে আর মানে হচ্ছে একটা পরিবর্তনশীল মূলক। আর মানে কি মূলক? আমরা জানি আর এর মান পরিবর্তন হলে অ্যামাইনো অ্যাসিডের নামও পরিবর্তন হয়। আর এর মান পরিবর্তন হলে অ্যামাইনো অ্যাসিডের নামে কি হয়? এবার দেখো, পৃথিবীতে যত ভাইরাস আছে, HIV বলো, করোনা বলো, ইনফ্লুয়েঞ্জা বলো, ডেঙ্গু বলো, যত ভাইরাস আছে সব ভাইরাসের স্ট্রাকচার হচ্ছে এটাই।
আমি যখন তোমাকে বলবো পৃথিবীর সমস্ত ভাইরাসের বেসিক স্ট্রাকচার এটাই, তুমি আমাকে প্রশ্ন করবে স্যার তাহলে একটা HIV, একটা করোনা, একটা ডেঙ্গু, একটা অমুক, একটা সমুক এরকম ভিন্ন ভিন্ন কেন? অ্যাকচুয়ালি প্রথমে একটা অংশ দিয়ে ভিন্ন হয়, সেটা হচ্ছে ডিএনএ না হয় আরএনএ। ডিএনএ থাকলে ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে তাহলে আরএনএ এবং ডিএনএ যদি পার্থক্য হয় ভাইরাস চেঞ্জ হবে। আরেকটা চেঞ্জ দেখো, যদি কোনোভাবে একটু খেয়াল করতে হবে, যদি কোনোভাবে এই আর এর মান চেঞ্জ হয় তাহলে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হবে, অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হলে পেপটাইড চেঞ্জ হবে, পেপটাইড চেঞ্জ হলে পলিপেপটাইড চেঞ্জ হবে, প্রোটিন চেঞ্জ হবে, ক্যাপসিড চেঞ্জ হবে, ক্যাপসোমিয়ার চেঞ্জ হবে, পুরো ভাইরাসে কি হবে? চেঞ্জ হবে। তাহলে একটা ভাইরাস থেকে পৃথক হওয়ার অনেকগুলো কারণের মধ্যে বেসিক দুটো কারণ হচ্ছে হয় ডিএনএ অথবা আরএনএ পার্থক্য, অথবা ক্যাপসিড ক্যাপসোমিয়ারের মধ্যে কি সমস্যা, ক্যাপসিড বা ক্যাপসোমিয়ার কি করেছে? পরিবর্তন ঘটে গেছে। কেন? জাস্ট ফর দ্য আর। মনে থাকবে সবার, এই বেসিকটা তোমাকে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে ভাইরাসের বেসিক স্ট্রাকচার। কিছু কিছু ভাইরাস আছে, সমস্ত ভাইরাস না, কিছু কিছু ভাইরাস আছে এই ক্যাপসিডের যে আবরণ আছে সেই ক্যাপসোমিয়ারের মধ্যে লিপিডের একটা আবরণ পাওয়া যায়। লিপিডের কি পাওয়া যায়? আবরণ। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি লিপিডের আবরণ থাকে, যাদের এরকম লিপিডের আবরণ থাকে তাদেরকে বলা হয় প্যাপলোমেয়ার, তাদেরকে বলা হয় প্যাপলোমেয়ার। এটাকে বলা হয় প্যাপলোমেয়ার। এই মেয়ার মানে হচ্ছে অণু, মেয়ার মানে কি রে? তাহলে এই যে যদি ক্যাপসিডের সাথে লিপিডের আবরণ থাকে, দ্যাট মিনস লিপোপ্রোটিন গঠন করে, তখন এটাকে বলা হবে প্যাপলোমেয়ার। তখন এটাকে কি বলা হয়? এটা জবাব দিও, তখন এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ভাইরাসের স্ট্রাকচার। বোঝার জন্য একটু করে বললাম, বাকি অংশটা তোমরা যদি প্রয়োজন হয় ফটোকপি করে নিবা, না হয় লাইভ থেকে দেখে নিবা, কথা বলবে না। এখন আমি তোমাদেরকে কথা না বলতে বলছিলাম, শুধু ভাইরাস না যে কোনো জীবাণু, শুধু ভাইরাস না যে কোনো জীবাণু কোনো মানুষের দেহে বা কোনো একটা কোষে প্রবেশ করবে। কোনো ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, ফাঙ্গাস বলো, সব মানুষের দেহে বা শুধু মানুষের দেহে না, যে কোনো একটা কোষে প্রবেশ করবে। মনে কর এটা হচ্ছে একটা কোষ, স্বাভাবিক কোষ। এটা হচ্ছে একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া বা ভাইরাস একটা নির্দিষ্ট অংশ দিয়ে তো কোষে প্রবেশ করবে না। সে কিন্তু দেখো, আমাদের রুমে ঢুকতে হলে একটা নির্দিষ্ট দরজা দিয়ে ঢুকতে হবে, একটা নির্দিষ্ট দরজা দিয়ে বেরোতে হবে। একইভাবে এই ভাইরাসটা তোমার যে কোষে প্রবেশ করবে, সে কখন প্রবেশ করতে পারবে? যদি তার জন্য উপযুক্ত জায়গা থাকে, তার জন্য উপযুক্ত জায়গা। ভাইরাস যে জায়গা দিয়ে, যে নির্দিষ্ট অংশ দিয়ে প্রবেশ করে, তোমরা জানো এটাকে বলা হয় রিসেপ্টর। এটাকে বলা হয় রিসেপ্টর। রিসেপ্টর যারা রিসিভ করে, দোজ হু রিসিভ, এই যে রিসিভ করে তাকে বলা হবে রিসেপ্টর। তাহলে কোষের মধ্যে কিছু নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গা দিয়ে ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, ফাঙ্গাস বলো, তারা কোষে প্রবেশ করে। ওই জায়গাটাকে বলা হয় রিসেপ্টর। এবং রিসেপ্টর হচ্ছে প্রোটিন নির্মিত। রিসেপ্টর কি নির্মিত? জবাব দেয় না কেন? রিসেপ্টর কি নির্মিত? তাহলে কোষের মধ্যে অবস্থিত প্রোটিন নির্মিত যে অংশ দ্বারা কোনো জীবাণু কোষে প্রবেশ করে তাকে বলা হবে রিসেপ্টর। তাকে বলা হবে, পরীক্ষা আসবে, কোষ এই প্রোটিন নির্মিত যে অংশ দ্বারা, যে নির্দিষ্ট অংশ দ্বারা বহিরাগত জীবাণু কোষে প্রবেশ করে তাকে বলা হবে রিসেপ্টর। তাকে বলা হবে, মনে থাকবে সবার? আচ্ছা, রিসেপ্টর কি নির্মিত বলো তো? এখন দেখো, মনে কর আমি বললাম একটা ভাইরাস, যেমন করোনা। করোনা কোথায় প্রবেশ করে? ফুসফুসে। কোথায় প্রবেশ করে? করোনা রিসেপ্টর ফুসফুসে আছে, করোনা রিসেপ্টর কিন্তু যকৃতে নেই। আবার বললাম হ্যাপাটাইটিস, আমি বললাম তোমাকে, আমি এগুলো যদিও পড়াবো। হ্যাপাটাইটিস দেখো, হ্যাপাটাইটিস, আইটিস মানে কি রে? ইনফ্লামেশন। আইটিস মানে কি রে? ইনফ্লামেশন মানে ইনফেকশন, ইনফেকশন মানে জীবাণু। এগুলো আমরা অনেকবার পড়াইছি বা সামনেও পড়াবো। আইটিস কথাটা নিয়ে অনেকক্ষণ কথা বলছি আমরা। আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, ইনফ্লামেশন মানে হচ্ছে ইনফেকশন, ইনফেকশন মানে হচ্ছে জীবাণু প্রবেশ করা। হ্যাপাটো মানে যকৃত। হ্যাপাটো মানে কি রে? তাহলে হ্যাপাটাইটিস ভাইরাস শুধুমাত্র কোথায় প্রবেশ করতে পারে? যকৃতে প্রবেশ করতে পারে, সে ব্রেইনে প্রবেশ করতে পারে না। কেন পারে না? কারণ ওখানে তার কি নেই? নির্দিষ্ট রিসেপ্টর নেই। তাহলে তুমি যে হ্যাপাটাইটিসে আক্রান্ত হবে, তুমি যে করোনায় আক্রান্ত হবে, ওটা কিন্তু আগে থেকে কি করা আছে? নির্ধারণ করা আছে। আমরা বলি না সবকিছু আল্লাহর হাতে, সবকিছু আল্লাহ কি করে রাখছে? সেটিং করে রাখছে। তোমার যকৃতের মধ্যে এমন একটা রিসেপ্টর দিয়ে দিয়েছে যাতে ভাইরাসটা ঢুকতে পারে। ভাইরাসটাও বানাইছে আল্লাহ, আবার ওই রিসেপ্টর বানাইছে কে রে? আল্লাহ, যাতে সে ঢুকতে পারে। এগুলো আগে থেকে নির্ধারিত। তোমার ব্রেনে কিন্তু হ্যাপাটাইটিসের কি নাই? রিসেপ্টরটা নাই। আবার মেনিনজাইটিসের যে ভাইরাস, সেই ভাইরাস কিন্তু আবার লিভারে প্রবেশ করতে পারে না। তাহলে নির্দিষ্ট রিসেপ্টর জায়গায় রেখে দিয়েছে যাতে কি করা যায়? আক্রমণ করা যায়। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমরা এত কিছু না বলবো, আমরা বলবো এটা হচ্ছে প্রোটিন নির্মিত একটা অংশ, যেটা কোষের মধ্যে দিয়ে থাকলে ওই কোষের মধ্যে একটা ভাইরাস কি করতে পারে? প্রবেশ করতে পারে। এবার মনে করো, কথা বলবেন, এই রিসেপ্টরের সঙ্গে পরীক্ষা আসতে পারে। আজকে দেখো, আজকে হচ্ছে কয় তারিখ? 24 তারিখ না? আজকে 25 তারিখ 10 মাস 2021-এ একটা ভাইরাস, দেখো একটা ভাইরাস একটা কোষে প্রবেশ করছে। একটা কোষে যখন একটা ভাইরাস প্রবেশ করবে, সে কি আজকে রোগ সৃষ্টি করবে? না, সে আজকে দেখো 25 তারিখে ঢুকছে, কিন্তু দেখা যাচ্ছে তার লক্ষণ প্রকাশ পাচ্ছে মনে করো 30 তারিখ এসে। লক্ষণ প্রকাশ পাচ্ছে তার 30 তারিখ এসে। মাঝখানে 5 দিন এই কোষটা কি আক্রান্ত নাকি আক্রান্ত নয়?
জবাব দেয় না। আক্রান্ত নাকি আক্রান্ত না? সে কিন্তু আক্রান্ত, কিন্তু কোনো লক্ষণ প্রকাশ করেনি। মেয়ে কথা বলবে না, মাস্কের ভিতর চলতেছে সব, হিজাব এবং মাস্ক। এই একটা ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, ফাঙ্গাস বলো, সে যেদিন কোষে প্রবেশ করবে সেদিনই কোনো লক্ষণ প্রকাশ করবে না। লক্ষণ প্রকাশ হবে তার একটা নির্দিষ্ট সময় পর। এই নির্দিষ্ট সময়টাতে ওই কোষটা কিন্তু আক্রান্ত, কিন্তু সে কোনো লক্ষণ প্রকাশ করেনি। ওই সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। একবার উচ্চারণ করে, এটাকে নাম কি? কাকে পড়াচ্ছে? এটাকে কি বলা হয়? ইনকিউবেশন পিরিয়ডের সাথে অনেকে ল্যাটেন্ট পিরিয়ড গুলাই ফেলে। ল্যাটেন্ট পিরিয়ড আমরা পড়াবো ম্যালেরিয়াতে, একসাথে পড়াই দিচ্ছে, তখন আবার জিজ্ঞেস করবো। তাহলে একটা কোষ যেদিন প্রবেশ, একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া যেদিন প্রবেশ করছে সেদিন রোগ সৃষ্টি করবে, রোগ সৃষ্টি করবে তার আগে। তাহলে একটা হচ্ছে প্রবেশ, এই কথা বলে না, প্রবেশ এবং এই রোগের লক্ষণ প্রকাশ, প্রবেশ এবং রোগের লক্ষণ প্রকাশ, এদের মাঝখানে যে সময় তাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড বা আইপি। অনেক সময় দেখা যায় রোগের লক্ষণ প্রকাশ করছে, এই রোগের লক্ষণ প্রকাশ করছে, তাকে চিকিৎসা করা হয়েছে, তাকে কি করেছে? তাকে চিকিৎসা করা হয়েছে এবং সে সেরে গেছে এবং সে খেয়ে গেছে। জবাব দাও। চিকিৎসা করে ফেলছি, সে মোটামুটি সেরে গেছে, তার এখন কোনো অসুখ নাই, কিন্তু দুই একটা জীবাণু, দুই একটা ভাইরাস ওখানে থেকে যেতে পারে, দুই একটা ভাইরাস এখানে থেকে, এখন কিন্তু সে সুস্থ। সুস্থ মানে কি? মনে করো তোমার দেহের মধ্যে 1 কোটি ভাইরাস আছে। তোমার দেহে কয় কোটি ভাইরাস আছে? 1 কোটি ভাইরাস একসাথে তোমার দেহে রোগ সৃষ্টি করতে পারে। এই তোমার দেহে তো ফ্যানগুলো একটু, এই ফ্যানটা একটু বন্ধ করতে। মনে করো তোমার দেহে 1 কোটি ভাইরাস আছে, 1 কোটি ভাইরাস তোমার দেহে একটা রোগ সৃষ্টি করতে পারে। আমি তোমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে, আমি তোমাকে ওষুধ দিয়ে 1 কোটি থেকে মনে করো 90 লাখ বা 95 লাখ মেরে ফেললাম, বাকি 5 লাখ কিন্তু তোমাকে কোনো আক্রমণ করতে পারবে না, তোমার দেহে কোনো রোগ সৃষ্টি করতে পারবে। কিন্তু তারা কিন্তু আছে, তারা কিন্তু এই যে রোগের লক্ষণ প্রকাশিত হয়ে গেছে, চিকিৎসা করা হয়ে গেছে, ম্যাক্সিমাম জীবাণু মরে গেছে, তুমি সুস্থ, তারপরেও কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস, কিছু ফাঙ্গাস এখানে থেকে যেতে পারে। তারা যেটা নির্দিষ্ট, মনে করো তারা এখানে বছরের পর বছর, 10 বছর 20 বছর থেকে যেতে পারে। একটা নির্দিষ্ট সময় পর তুমি আবারও আক্রান্ত হতে পারো, এই যে সময়টা, এটাকে বলা হয় ল্যাটেন্ট পিরিয়ড। এটাকে বলা হয় ল্যাটেন্ট পিরিয়ড। আমার কথা কি বুঝতেছো? এটা কি বুঝতেছো তোমরা? আমার কথার জবাব দিও আগে। আজকে একটা জীবাণু প্রবেশ করছে, 1 সপ্তাহ পর লক্ষণ প্রকাশ করছে, মাঝখানে এই 1 সপ্তাহ কি ইনকিউবেশন পিরিয়ড নাকি ল্যাটেন্ট পিরিয়ড? ইনকিউবেশন পিরিয়ড। তুমি আবার লক্ষণ প্রকাশ পেয়েছে, ডাক্তারের কাছে গেছো, ওষুধ খাইছো, ওষুধ খাওয়ার পর তুমি ভালো হয়ে গেছো। ভালো হওয়ার পরে দেখা যাচ্ছে আরো 2 বছর পরে তোমার আবার ওই রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে, যদিও তোমার ওরকম কোনো ইয়া ছিল না, যে তুমি ওখানে ওরকম কোনো জায়গায় যাও নাই, কিন্তু আর 2 বছর পর হঠাৎ করে দেখা যাচ্ছে আবার লক্ষণটা প্রকাশ পেয়েছে। তার মানে তোমার দেহের মধ্যে জীবাণুটা কি ছিল? সুপ্ত ছিল। এই 2 বছর যে সময়, এটাকে বলা হয় ল্যাটেন্ট পিরিয়ড। এটাকে বলা হয়, আমার কথা কি বুঝতেছে? একটা ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্ত অবস্থা, আর হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড। মনে থাকবে সবার? ল্যাটেন্ট পিরিয়ড কার বেলা দেখা যায়? ভাইরাসের বেলা দেখা যায়, ম্যালেরিয়ার বেলায় ল্যাটেন্ট পিরিয়ড দেখা যায়। একটা মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার পর ইভেন 20 বছর পর আবার একই জীবাণু দ্বারা সে কি আক্রান্ত হতে পারে? ম্যালেরিয়া আক্রান্ত হতে পারে। আমার কথা কি বুঝতেছো? এই কথা আমি মুছে দিচ্ছি। বলো সাইম, বলো কি এটা প্রশ্ন ছিল? এগুলা রোগ কেন প্রকাশ করতে? কারণ তাদের সংখ্যা কি গেছে? কমে গেছে। সংখ্যা কি গেছে? হয়তো কোনো জায়গায় লুকে ছিল, কোনো একটা জায়গায় আমি ওগুলো ডেঙ্গুর সময় পড়াবো, কোনো জায়গায় তারা লুকে থাকতে পারে, বাট ওখান থেকে সে আর কি করতে পারে? রোগের লক্ষণ প্রকাশ করতে পারে না। এখন দেখো, এই যে বাংলাদেশ সরকার এতগুলো জঙ্গি মারতেছে, জঙ্গি এখনো কি একেবারে নির্মূল করে ফেলছে? কিছু কিছু আছে না, সুযোগ পাইলে কি করবে? মাথা চারা দিয়ে উঠবে, সুযোগ পাইলে মাথা চারা দিয়ে উঠবে। তাহলে এগুলো হচ্ছে ল্যাটেন্ট। এগুলো কি রে? এগুলো হচ্ছে ল্যাটেন্ট। তাহলে দেখো ভাইরাসের এবার আসো, কথা বলি, ওরা ছেলে কথা বলবে না। আমি বললাম ভাইরাসের মধ্যে কি থাকে রে? একটা থাকে নিউক্লিক অ্যাসিড, বলো না, একটা থাকে নিউক্লিক অ্যাসিড। এটা কি রে? জবাব দিচ্ছে না। একটা নিউক্লিক অ্যাসিড কি রে? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আছে। মনে করো নিউক্লিক অ্যাসিড এবং কি আছে? প্রোটিন আছে একটা ভাইরাসের মধ্যে। একটা ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে এবং প্রোটিনও আছে, কিন্তু একজন হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টিতে সক্ষম, আরেকজন হচ্ছে সে তার মধ্যে সবই আছে, কিন্তু কেন জানি সে রোগ সৃষ্টি করতে পারে না, রোগ সৃষ্টিতে অক্ষম। যদি প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, আমি তোমাকে কোনো কিছু পড়াচ্ছি না, তুমি যেটা জানো সেটাকে সহজে তোমাকে মুখস্থ করানোর চেষ্টা করতেছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তুমি যদি মনে করো থাকো আজকে আমি অনেক নতুন কিছু শিখবো, না, নতুন কোনো কিছুই বলবো না, এতদিন যা পড়াইছি যে সংক্ষেপে আমি তোমাকে পড়ানো মুখস্থ করাচ্ছি। নিউক্লিক অ্যাসিডও আছে, প্রোটিনও আছে এবং সে রোগ সৃষ্টি করতে সক্ষম। এটাকে বলা হয় ভিরিয়ন। এটাকে কি বলা হয়? উচ্চারণ করে এটাকে কি বলা হয়? চিৎকার করে এটাকে কি বলা হয়? নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিনও আছে, কিন্তু রোগ সৃষ্টিতে অক্ষম, তাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। তাকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। কথা বলবে না, নিউক্লিও ক্যাপসিড, কথা বলবে না।
তাহলে দেখো আমার মুখে মুখে বলো তো, নিউক্লিক অ্যাসিডও আছে, প্রোটিনও আছে এবং রোগ সৃষ্টিতে সক্ষম, তাকে বলা হবে আর নিউক্লিক অ্যাসিডও আছে, প্রোটিনও আছে কিন্তু রোগ সৃষ্টিতে অক্ষম, তাকে বলা হবে নিউক্লিয়। শুধুমাত্র প্রোটিন অংশটা রোগ সৃষ্টি করতে পারে, নিউক্লিক অ্যাসিড অংশ কোনো রোগ সৃষ্টি করতে পারে না, বাদামের মতো এমনিতে বসে থাকে। অনলি প্রোটিনটাই কি করে? রোগ সৃষ্টি করে। শুধু প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এখানে দুধবাদ, নিউক্লিক অ্যাসিড কি রে? বলো না, নিউক্লিক অ্যাসিড কি রে? তখন এটাকে বলা হবে প্রিয়ন। তখন এটাকে কি বলা হয়? কাকে পড়াচ্ছি কেউ বলতেছে না, এটাকে কি বলা হয়? আবার দেখো, প্রোটিন হচ্ছে দুধবাদ। প্রোটিন কি রে? দুধবাদ। শুধু নিউক্লিক অ্যাসিডটাই রোগ সৃষ্টি করতে পারে। সাধারণত আরএনএ এর ক্ষেত্রে এরকম হয়, যারা আরএনএ ভাইরাস তাদের বেলায় এরকম হয়, শুধু নিউক্লিক অ্যাসিডের রোগ সৃষ্টি করে। তখন তাকে বলা হবে ভিরিয়য়েডস। তাকে বলা হয় ভিরিয়য়েড। এটাকে কি বলা হয়? ভিরিয়য়েডস। মনে থাকবে সবার? তাহলে আমাকে একটা কথা বলো তো, আমি 4টা কথা বলছি তোমাকে, আমি বলবো তুমি আনসার করবা, মাঝখানে আর কোনো কিছু হবে না। এদিকে দেখো, নিউক্লিক অ্যাসিডও আছে, প্রোটিনও আছে, রোগ সৃষ্টিতে সক্ষম, কি বলা হয়? নিউক্লিক অ্যাসিডও আছে, প্রোটিনও আছে, রোগ সৃষ্টিতে অক্ষম, তাকে বলা হয়? সবাই মুখ দিয়ে বলো নিউক্লিয়। শুধুমাত্র প্রোটিন অংশটা রোগ সৃষ্টি করতে পারে, তাকে বলা হবে প্রিয়ন। তাকে বলা হবে শুধু নিউক্লিক অ্যাসিড অংশ, সাধারণত আরএনএ এর ক্ষেত্রে এরকম, তাকে বলা হবে। কিছু ভাইরাস আছে, তারা প্রথম দিকে তাদের জীবন চক্রের শুরুতে তারা এক ধরনের বাহককে আক্রমণ করত, কালের বিবর্তনে তারা নতুন কাউকে বেছে নিছে, সে এখন একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে গেছে। তোমার এরকম হয় না? একজনকে ধরো, ওটাকে ছাড়ো, আবার আরেকটাকে ধরো। হ্যাঁ, এদিকে দেখো, এই প্রশ্নের কমন পড়ে গেছে, এটাও কমন পড়ে গেছে। এদিকে দেখো, এই ছেলেরা নেহার ফাঁদে পড়বে না। নেহা তোমাকে কি করবে? শনি সম্পদ তুমি, রবি মঙ্গল বৃহস্পতি তুমি শনি সম্পদ 3টা থেকে 4টা, তুমি রবি মঙ্গল বৃহস্পতি 4টা থেকে 5টা। হ্যাঁ, শুক্রবার অফ ডে, সেদিন আমার ঢাকায় ক্লাস আছে বলবে। এই কথা বল, যারা কথা বলবো না, জীবন চক্রের শুরুতে তারা একটা নির্দিষ্ট পোষককে বাছাই করতো, আক্রমণ করতো, পরে তারা অন্য পোষককে আক্রমণ করে। যেমন এইচআইভি প্রথম আক্রমণ করছিল কাকে? বাদুড়কে না, বানর। কাকে রে? পরে আক্রমণ করছে কাকে? এখন কোন মানুষ কোন বানরকে আক্রমণ করছে, এটা হচ্ছে কথা। এদিকে দেখো, এই কথা বলবো না। তাহলে দেখো, এই নির্দিষ্ট পোষক, দাঁড়াও, আমি অল্প কথায় বলে দিচ্ছি, এই কথাগুলো কিন্তু পড়ানোর সময় মোটেও, এই ছেলেরা, এই পড়াগুলো আমি যখন ডিটেলসে পড়াইছি একটা কথাও সংক্ষেপে বলে যায় না। এই ফলা, সংক্ষেপে একটা কথা বলে যায়, সবগুলো ডিটেলসে লেখাই দিয়েছে, বাট এখন আমরা সংক্ষেপে। যারা পোষক পরিবর্তন করে তাদেরকে বলা হয় ইমার্জিং ভাইরাস। তাদেরকে বলা হয় জবাব দানাকে, এটাকে কি বলা হয়? আবার বলে, এটাকে কি বলা হয়? ইমার্জিং। বলো না, আবার বলো, ইমার্জিং ভাইরাস। চিৎকার করে একসাথে বলো, যারা পোষক পরিবর্তন করে তাদেরকে কি বলা হয়? ইমার্জিং ভাইরাসের উদাহরণ আমরা মনে রাখি হ্যান্স দ্বারা। আমরা মনে রাখি দ্বারা হ্যান্স। এই কথা বলবো না। এইচআইভি, ইবোলা, নীলে সার্স। এইচআইভি, ইবোলা, নীলে এবং কি রে? আমার মুখে বলো, এইচ দিয়ে, ই দিয়ে, এন দিয়ে, নীলা না, নীলে, NILE, আর সার্স, SAARS। আচ্ছা, এখান থেকে এটা পরীক্ষা আসবে। তাহলে আমরা এখানে রিসেপ্টর বললাম, ইনকিউবেশন পিরিয়ড বললাম, ভিরিয়ন বললাম, ভিরয়েডস বললাম, নিউক্লিক অ্যাসিড বললাম, প্রিয়ন বললাম, ইমার্জিং ভাইরাস বললাম। এখান থেকে একটা সংখ্যা পরীক্ষায় আসবে। ওকে, ফাইন। এবার আমরা করাবো কথা বলবে না। আমি তোমাদেরকে একটা সেন্টেন্স পড়াইছিলাম, মনে আছে কিনা দেখো। এই বায়োলজি পড়াতে আমি একদিন তোমাদেরকে ইংলিশ পড়াইছিলাম। আমি বলছিলাম আই ইট রাইস। একটু বলো না, আই ইট। শুধু রাইস করতেছে না, বলো না আই ইট রাইস। অনেকে এর মধ্যে মানে খাওয়ার মুড়ে চলে গেছে, নাদান। এদিকে দেখ, এই যে যুগান্তকারে যে সেন্টেন্স পড়েছিলাম আই ইট রাইস, এর মধ্যে সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট কি রে? রাইস হচ্ছে অবজেক্ট, রাইস কি রে? এই সেন্টেন্সের যে একটা সাবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে, একটা কর্তা আছে। আমাদের দেহের যত বিক্রিয়া হবে, সব কাজের মূল কর্তা হচ্ছে প্রোটিন। সব কাজের মূল সাবজেক্ট কে রে? আমাদের দেহে যত কাজ হবে, কথাগুলো বলতে হবে আমাকে।
আমাদের দেহে যত বিক্রিয়া হবে সব বিক্রিয়ার মূল কর্তা সাবজেক্ট হচ্ছে প্রোটিন। সব কাজ কে করবে? প্রোটিন যে কাজটা করবে, এই বেটা এই প্রোটিন যে কাজটা করবে, প্রোটিন তৈরির ইনফরমেশন কোত্থেকে আসে? জবাব দেন, কোত্থেকে আসে? এমআরএনএ তৈরির ইনফরমেশন কোত্থেকে আসে? ডিএনএ তৈরির ইনফরমেশন কোত্থেকে আসে? মানে কথা বলো না, ডিএনএ তৈরির ইনফরমেশন কোত্থেকে আসে? বন্ধ করা যাবে না তো। তাহলে দেখো ক্রোমোজোম এবং ডিএনএ কিন্তু আগে থেকে থাকে। ডিএনএ থেকে এমআরএনএ বানানো হয়, এমআরএনএ থেকে প্রোটিন বানানো হয়। 1 লক্ষ বার পড়াইছি। ডিএনএ থেকে এমআরএনএ বানানোকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন বানানোকে বলা হয় ট্রান্সলেটরকে কি বলা হয়? সেম ভাবে যত প্রোটিনই তৈরি করব সব প্রোটিন তৈরি হবে এমআরএনএ থেকে। এমআরএনএ আসবে কোত্থেকে? ডিএনএ থেকে। আমাকে এটা কথা বলো তো, নর্মালি ডিএনএ এবং এমআরএনএ যদি এট এ টাইম থাকে, মনে করো ডিএনএ এবং আরএনএ, আমি এমআরএনএ না বলে আমি যদি বলি আরএনএ, কোনটা বেশি শক্তিশালী হবে? ডিএনএ। কারণ ডিএনএ হচ্ছে বস, ডিএনএ হচ্ছে কি রে? আরএনএ শুধুমাত্র, আরএনএ হচ্ছে শ্রমিক, আরএনএ কি রে? সে শুধু অর্ডার পালন করে, কিন্তু অর্ডার দিবে হচ্ছে কি? ডিএনএ। এখন মনে করো কোনো কোষে শুধু আরএনএ আছে, তাহলে সেখানে আরএনএ এর কথাই চলবে। যদি কোনো কোষে ডিএনএ থাকে সেখানে ডিএনএ এর কথাই চলবে। যদি একই কোষে ডিএনএ থাকে আরএনএ থাকে, সেখানে অবশ্যই ডিএনএ আপার হ্যান্ড নেবে। ডিএনএ কি নেবে? আপার হ্যান্ড, মানে ডিএনএ এর কথা এখানে চলবে। এই কথাগুলি বুঝতেছো তোমরা? এবার আমরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি চক্র পড়বো, কথা বলবো না। এই আরেকটা প্রশ্ন বলছে, ভাইরাসকে কেন জীব এবং জড়ের সংযোগকারী বলা হয়? পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে। যদি না আসে তাও লিখে দিতে হবে, এত বেশি ইম্পর্টেন্ট। আমরা কি বলছি এখানে আজকে? যেখান থেকে আসবে বলছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য আর জীব বৈশিষ্ট্য। আচ্ছা এবার আসি। প্রথম হচ্ছে ভাইরাসের, এই মেয়েরা কথা বলো না, আমি কাকে জড় বলবো কাকে জীব বলবো, এই কথাগুলো কি আমরা তোমাদেরকে পড়াইছি নাকি পড়াই নাই? সাকিব বলো না, যে তুমি বলো তুমি কাকে জীব বলবে, কোন কোষটাকে তুমি জীব বলবে? ওকে বলতে দাও। আমি কি থাকলে তাকে জীব বলবো? আমি আনতে বলবো জীব, মানে এরকম বললে হবে না। জীব কাকে বলবে? বা সজীব কাকে বলবে? তুমি সজীব কাকে বলবে? যে সমস্ত কোষে নিউক্লিয়াস থাকবে, ওয়েট করো, তাদের মধ্যে সাইটোপ্লাজম থাকবে। সাইটোপ্লাজম থাকলে তাদেরকে প্রোটোপ্লাজম থাকবে। প্রোটোপ্লাজম থাকলে তাকে বলবো জীবিত। তাকে বলবো কি? দাঁড়াও, যে সমস্ত কোষে নিউক্লিয়াস আছে তার মধ্যে সাইটোপ্লাজম আছে। যার সাইটোপ্লাজম আছে তার প্রোটোপ্লাজম আছে। যার প্রোটোপ্লাজম আছে সে কি রে? জীবিত। মানে কি? হোয়াট ডু ইউ মিন? জীবিত মানে কি? জীবিত মানে কি আমি জীবিত? এটাই জীবিত মানে হচ্ছে যেখানে বিপাকীয় বিক্রিয়া চলে। যেখানে কোন বিক্রিয়া চলে? যেখানে বিপাকীয় বিক্রিয়া চলে। আমি যখন তোমাকে জিজ্ঞেস করবো বিপাকীয় বিক্রিয়া চলে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম বিপাক মানে কি? বিপাক মানে হচ্ছে যেখানে শক্তির পরিবর্তন হয়। যেখানে শক্তির কি হয়? জনপ্রিয় একটি মিথ্যা কথা আমি সবসময় বলি, জনপ্রিয় মিথ্যা কথা হচ্ছে বায়োলজি মুখস্থ। তুমি যদি বলো, আমি যদি বলে যাই হ্যাঁ জীবিতর মানে কি? জীবিত মানে হচ্ছে যেখানে বিপাকীয় বিক্রিয়া চলে। বিপাকীয় বিক্রিয়া মানে কি? যেখানে শক্তির পরিবর্তন হয়, হয় গঠনমূলক বিক্রিয়া না হয় ভাঙনমূলক বিক্রিয়া। আর হচ্ছে যেটা বিভাজিত হয়, যে কোষ কি হয়? যে কোষ বিভাজিত হয়, যে কোষ কি হয়? বিভাজিত হওয়ার শক্তি যার আছে সে হচ্ছে কি রে? জীবিত। এই মেয়ে কথা বলবো না। তাহলে যার মধ্যে নিউক্লিয়াস নেই, তার মধ্যে সাইটোপ্লাজম নেই, প্রোটোপ্লাজম নেই, তাহলে সে কি হবে? মৃত হবে। তার মধ্যে কোনো বিপাকীয় বিক্রিয়া চলবে না এবং তার কোষ কি হবে না? বিভাজিত। এই ভাইরাসের মধ্যে, মেয়ে কথা বলবে না, ভাইরাসের মধ্যে কোনো নিউক্লিয়াস নেই। যেহেতু কোনো নিউক্লিয়াস নেই তাহলে তার মধ্যে কোনো সাইটোপ্লাজমও জবাব দিচ্ছে না, তার কোনো সাইটোপ্লাজম নেই, তাহলে তার কোনো কি নেই? এই মেয়ে কথা বলবে না। যেহেতু প্রোটোপ্লাজম নেই তার মধ্যে কোনো বিপাকীয় বিক্রিয়া চলবে? আমার কথাগুলো বুঝিয়ে, বিপাকীয় বিক্রিয়া চলবে? তাহলে তার মধ্যে বিপাকীয় বিক্রিয়া চলবে না। দেখো বেসিক ক্লিয়ার থাকলে এমনিতে লেখা যাবে বিপাকীয় বিক্রিয়া হবে না, বিপাকীয় বিক্রিয়া হবে না। এবং তার কোষ কি বিভাজিত হবে? জবাব দাও, তার কোষ কি বিভাজিত হবে? তাহলে ভাইরাসের মধ্যে নিউক্লিয়াস নেই, সাইটোপ্লাজম নেই, প্রোটোপ্লাজম নেই, সেই তার মধ্যে কোনো বিপাকীয় বিক্রিয়া চলে না এবং সর্বোপরি সেই কোষটা কি হতে পারে না? বিভাজিত হতে পারে না। এই সমস্ত কারণে তাকে আমি বলি জড়। তাকে আমি কি বলি? এটাই কারণ, জড় বৈশিষ্ট্য। এই কথাগুলো লিখে দিতে পারবে না? এখন দেখো জীবীয় বৈশিষ্ট্য, তাহলে ভাইরাসের মধ্যে তো জড় বৈশিষ্ট্য আছে বুঝলাম, তাহলে কেন আমি তাকে জীব বলবো? কারণ ভাইরাসের মধ্যে নিউক্লিয়াস নেই। এখন আমরা যে নিউক্লিয়াস নিয়ে এত মাতামাতি করি, অন্য অঙ্গাণুর তুলনায় নিউক্লিয়াস আমরা সবসময়, আমরা ক্লাস 7 থেকে দেখে আসি, নিউক্লিয়াসটাকে মাথার উপর রাখে সবাই। নিউক্লিয়াস এখানে আলাদা একটা নাচানাচি না, আলাদা একটা নাচানাচি, আলাদা মাথায় তুলে রাখছে। কেন? সেই নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিক অ্যাসিড। সেই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ডিএনএ অথবা আরএনএ। ডিএনএ অথবা কি রে? তার মধ্যে নিউক্লিয়াস নেই কিন্তু তার মধ্যে কি আছে? ডিএনএ আরএনএ আছে। কথা কি বুঝতেছো? ডিএনএ আরএনএ আছে। এই ডিএনএ আরএনএ আছে বলে এই একটা কারণে তাকে আমরা কি বলি? জীব বলে। আরো কিছু পয়েন্ট আছে, আমি সেগুলো আলোচনা করতেছি না, সেগুলো পড়ে নেবে তোমরা। আমি মেইন পয়েন্ট আলোচনা করছি, মেয়ে কথা বলবে না। এখন এই ডিএনএ আরএনএ থাকলে ডিএনএ অনুলিপন কি হয়? ডিএনএ অনুলিপন হয়। ডিএনএ কি হয়? জবাব দাও, ডিএনএ কি হয়?
অনুলিপন কার ধর্ম? অনুলিপন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেট, এগুলো যে কোষের ধর্ম, এগুলো কার ধর্ম? তাহলে এই কারণে তাকে আমরা কি বলি? জীব, তার মধ্যে জীবীয় বৈশিষ্ট্য আছে বলে মনে করা হয়। তাই ভাইরাসকে বলা হয় জীব ও জড়ের সংযোগকারী। জীব ও জড়ের, জবাব দাও, জীব ও জড়ের, জীব এবং জড়ের সংযোগকারী। ওকে ফাইন, এটা পরীক্ষা আসবে। এবার ভাইরাসের তাহলে আমাকে একটা কথা বলো তো, ভাইরাস কি বংশবৃদ্ধি করে? ভাইরাস কি বংশবৃদ্ধি করে? না, সংখ্যা বৃদ্ধি করে। ভাইরাস তুমি বংশবৃদ্ধি বলতে পারবে না। বংশবৃদ্ধি হবে কার? যাদের প্রজনন হবে। যাদের কি হবে? ভাইরাসের কোনো লিঙ্গ নেই, তার কোনো প্রজনন হবে না, তার হবে সংখ্যা বৃদ্ধি। তার কি হবে? তাহলে আমরা পড়াচ্ছি তোমাকে ভাইরাসের বংশবৃদ্ধি না ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। এই কথা বলবে না। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হবে দুইভাবে। একটা হচ্ছে লাইটিক চক্র, একটা লাইটিক চক্র। লিঙ্গ আছে তো, সমস্যা কি? এই কথা বলবো না। লাইটিক চক্র একটা হচ্ছে লাইসোজেনিক, একটা লাইটিক একটা গেলে লাইসোজেনিক সাইকেল। তাহলে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হচ্ছে দুইভাবে হয়, একটা লাইটিক চক্র, একটা লাইসোজেনিক চক্র। একটা লাইটিক সাইকেল, একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। লাইটিক সাইকেল কাদের বলা হয়? সাধারণত সাধারণত কারে? ফার্স্ট ভাইরাস। সাধারণত কাদের বলা হয়? ফার্স্ট ভাইরাস। এখন দেখো ফার্স্ট মানে কি রে? ফার্স্ট কথাটা দেখো, ফার্স্ট কথাটা আসে ফ্যাগো থেকে। ফার্স্ট কথাটা কোথেকে আসে? ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ করা। ফ্যাগো মানে কি রে? ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ করা, টু ইট। আমি এখানে ভক্ষণ করা বলতে খাওয়াকে মিন করি না। মানে আমি তোমাকে বললাম আজকে আমি তোমাকে খেয়ে ফেলবো, যে বাইরে তুই। আমি যখন তোমাকে বকা দিচ্ছি তুমি মনে বলছো তুই আজকে বাইরে, তোর আজকে কি করবো? খাই ফেলবো। এখানে খেয়ে ফেলবো বলতে কামড়ায় কামড়ায় খাবো বোঝাচ্ছে না। খেয়ে ফেলবো বলতে আই উইল হার্ম ইউ, আমি তোমাকে আজকে দেখে নিবো, আজকে তোরা চাইও এরকম। তাহলে এখানে দেখো ফার্স্ট মানে হচ্ছে ফ্যাগো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফার্স্টটাকে জিটাকে এস লেখে। কি লেখে? ইটস নট ফেস, এটা ফেস। এটা কি রে? এটা হচ্ছে ফার্স্ট। এটা কি রে? ফার্স্ট কথাটা হচ্ছে ফ্যাগো থেকে। ফ্যাগো মানে হচ্ছে ভক্ষণ করা। ভক্ষণ করা মানে কি রে? এখানে ক্ষতি করা বোঝাচ্ছে। যেমন আমরা বলি সায়ানোফাস, সায়ানোফাস। ব্যাকটেরিওফাস, দেখো ব্যাকটেরিওফাস, ব্যাকটেরিওফাস। এই ফার্স্ট মানে কি বলতো? ফ্যাগো। ফ্যাগো মানে কি রে? ভক্ষণ করা বা ক্ষতি করা। সে কার ক্ষতি করে? যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ক্ষতি করে তাকে বলা হয় ব্যাকটেরিওফাস। যে ভাইরাস সায়ানোব্যাকটেরিয়াকে ক্ষতি করে তাকে বলা হয় সায়ানোফাস। তাকে বলা হয়, অনেকে ব্যাকটেরিওফাসকে ব্যাকটেরিয়া মনে করে। ব্যাকটেরিওফাস কিন্তু ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ভাইরাস। যে ভাইরাস কোনো ব্যাকটেরিয়াকে ক্ষতি করে তাকে বলা হয় ব্যাকটেরিওফাস। যেমন এখানে ফার্স্ট ভাইরাসের উদাহরণ হচ্ছে T2, T4, T6, T2, T4, T6। আমাকে জবাব দিও, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া কয় ধরনের? কি কি? লাইটিক আরটা, জবাব দিও, লাইটিক আরটা। লাইটিক চক্র কাদের বেলা হয়? ফার্স্ট ভাইরাস হয়। কাদের বেলা হয়? T2, T4, T6, T2। এখন দেখো আমি জাস্ট একবার পড়ে চলে যাই, লেখাবো না। লেখাগুলো তোমরা কারো কাছ থেকে তুলে নিবা। আর তোমাদের তো নিজেদের লেখা আছেই, বা বই পুস্তকে তুমি যেখান থেকে পড়ছো সেখান থেকে হবে। প্রথমে দেখো, প্রথম ধাপে দেখো লাইটিক চক্র হচ্ছে কাদের বেলা? ফার্স্ট ভাইরাসে করবে। কাকে করবে? সে কোনো ব্যাকটেরিয়াকে মারবে। সে কাকে মারবে? কোনো একটা ব্যাকটেরিয়াকে মারবে। ব্যাকটেরিয়াকে মারার জন্য সে প্রথমে ই কোলাই ব্যাকটেরিয়া, ইশেরেকিয়া কোলাই, ইশেরেকিয়া কোলাই। ই কোলাই এটা একটা ব্যাকটেরিয়া, ই কোলাই, ইশেরেকিয়া কোলাই ব্যাকটেরিয়া। আচ্ছা আমাকে একটা কথা বলো তো ভাই শেহান, পড়ছো না ই কোলাই ব্যাকটেরিয়া? পড়ছো না? ব্যাকটেরিয়া কি জীব নাকি জড়? ব্যাকটেরিয়া হচ্ছে জীব। ব্যাকটেরিয়া কি রে? আচ্ছা ব্যাকটেরিয়া যদি জীব হয় তার মধ্যে ডিএনএ আছে নাকি নাই? ব্যাকটেরিয়ার ডিএনএটা কেমন? আমাদের ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক এবং পেঁচানো। আমাদের ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক এবং ওদের ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক কিন্তু বৃত্তাকার। দ্বিসূত্রক কিন্তু তোমরা ভালো করেই জানো সেই বৃত্তাকার ডিএনএ কে বলা হয় প্লাজমিড। সেই বৃত্তাকার ডিএনএ কে কি বলা হয়? এটা মনে করো, কথা বলে না ভাই, মনে করো এটা হচ্ছে একটা T2 ফাস। দেখো এটা হচ্ছে একটা T2 ফাস। প্রথম ধাপে দেখো আমি লেখাচ্ছি না, একবার বলে চলে আছি। ধাপ 1, প্রথম ধাপের মধ্যে T2 ফার্স্ট ভাইরাস বা ফার্স্ট ভাইরাস ই কোলাই ব্যাকটেরিয়া এর নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট রিসেপ্টরে সংযুক্ত হয়। নির্দিষ্ট রিসেপ্টরে কি হয়? সংযুক্ত হয়। তাহলে আমার প্রথম ধাপের নাম হচ্ছে সংযুক্তি। আমার প্রথম ধাপের নাম হচ্ছে কি রে? সংযুক্তি বা অ্যাটাচমেন্ট। সংযুক্তি বা অ্যাটাচমেন্ট। এই ধাপ আমি কিভাবে লিখবো আমি বলে দিচ্ছি, লাইভে রেকর্ড থাকবে, তুলে নিতে পারবে অথবা এমনিতে পারবা। T2 ফার্স্ট বা ফার্স্ট, তুমি T2 লিখবে না, তুমি লিখো ফার্স্ট ভাইরাস ব্যাকটেরিয়া এর একটি নির্দিষ্ট স্থান অর্থাৎ তার নির্দিষ্ট রিসেপ্টরে সংযুক্ত হয়। সংযুক্ত হওয়ার পর সে কি করে দেখো, এখন ভাইরাসের মধ্যে দেখো এটা হচ্ছে তার বহিস্থ প্রোটিন, এটা হচ্ছে তার ডিএনএ। একটা বহিস্থ প্রোটিন, এটা তার কি রে? ডিএনএ। হান্টা মারা যে দেখছো, হান্টা মারা যে দেখছো কখনো গ্রামে? হান্টা মারা যে দেখছো, হান্টা তীর মারা দেখছো? তীর মারা
তীর মেরে কি করে? প্রথমে একটা টান দিয়ে ছেড়ে দেয়। টান দিয়ে কি করে? এখানে কি করে দেখো, সে যখন প্রথমে রিসেপ্টর দিয়ে বসার পর তার মধ্যে এক ধরনের টান সৃষ্টি, একটা কি সৃষ্টি হয়? সে পুরো রিসেপ্টর দেখে কাঁটাগুলাকে এখানে দিয়ে ধরে বডিটাকে টান মারে। বডিকে কি মারে? একটা গ্র্যাভিটি তৈরি হয়, একটা গ্র্যাভিটি তৈরি হয়। এই যে গ্র্যাভিটি দিয়ে সে একটা ধাক্কা মারে। ধাক্কা যে মারে, এক ধাক্কায় এই ডিএনএটা ভিতরে প্রবেশ করে। এক ধাক্কায় ডিএনএটা কোথায় প্রবেশ করে? বাহিরের যে প্রোটিন অংশ, সেই প্রোটিন অংশ কিন্তু বাইরে থেকে যায়। বাইরের প্রোটিন বাইরে থেকে যায়। বাইরের প্রোটিন শুধুমাত্র মানুষের বেলায় এবং আর কয়েকটা প্রাণীর বেলায় এই পুরো প্রোটিনটা সব ভিতরে প্রবেশ করে। নর্মালি শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড ভেতরে প্রবেশ করে, প্রোটিন ভেতরে প্রবেশ করে না। মানুষ এবং অন্যান্য কিছু জীবের মধ্যে পুরো প্রোটিন সহ ডিএনএ আরএনএ সবকিছু নিয়ে একসাথে কি করে? প্রবেশ করে। কিন্তু ফার্স্ট কিন্তু শুধু কাকে প্রবেশ করায়? ডিএনএ কে। এগুলো তোমরা জানো। এখন আমাকে তোমরা একটা কথা বলো, এই ব্যাকটেরিয়া তো আগে থেকে একটা স্বাধীন কোষ। এটা কি কোষ? স্বাধীন কোষ। তারও ডিএনএ আছে। তারও কি আছে? তারও ডিএনএ আছে, তারও সাইটোপ্লাজম আছে। তার সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম আছে যারা তার কাজগুলো করে। এখন দেখো, এখানে চলে আসে ডিএনএ। এখানে চলে আসে কে রে? ডিএনএ। এবার একই কোষে ডিএনএ, দুইটা ডিএনএ। একই কোষে কয়টা ডিএনএ? একটা হচ্ছে দ্বিসূত্রক এবং পেঁচানো, একটা হচ্ছে দ্বিসূত্রক এবং বৃত্তাকার। কোনটা উন্নত? পেঁচানোটা। লালটা নাকি কালাটা? লালটা নাকি কালাটা? লালটা নাকি কালাটা? লালটাই কিন্তু এখনো উন্নত। এখন এই কোষের সমস্ত অর্ডার চলবে কার উপর? এই ডিএনএ এর উপর। কার উপর? এখন আমি তোমাকে পড়াচ্ছি এখানে, হাই বন্ধু, আমি তোমাকে যে তুমি দাঁড়াও, তুমি বসো, আমি একটা বসগিরি দেখাচ্ছি। কিছুক্ষণ পর মনে করো তোমাদের এক ফ্রেন্ড AK-47 নিয়ে আসছে। AK-47 নিয়ে তোমাদেরকে, এখন তোমরা কার কথা শুনবে? আমার কথা নাকি ওর কথা? ডেফিনেটলি ওর কথা। মাথায় যদি ন্যূনতম কমন সেন্স থাকে, ওর কথা শুনলে তো মেরে ফেলবে। বাহ, কেমন যেন লাগতেছে আমার এখানে। ও নাকি তখন আমার কথাই শুনবে। এই কারো গ্যাস্ট্রিকের ওষুধ আছে আমার কিনে ব্যথা। ও এখনো এমনিতে আমার কথা শুনতেছে না। কাঁদালে আমায়, তুমি যাওয়ার পর আমি কোনায় বসে কান্না করবো। এখানে না, কোনায় বসে দেখবো সোহেল স্যার কোথায়, আমি কান্না করতেছি। আশ্চর্য বিষয়। এই দাঁড়াও, প্রথম ধাপে সে রিসেপ্টরে যুক্ত হওয়ার পরে তার পাম্পিং এর মাধ্যমে ডিএনএটাকে প্রবেশ করাবে। এখন একই কোষে দুইটা ডিএনএ। তোমরা জানো দুইটা ডিএনএ এর মধ্যে এই ডিএনএটা উন্নত। যেহেতু তোমাকে এইগুলো বুঝতে হবে কেন সে ওর অর্ডারটা পালন করবে। এই ডিএনএটা উন্নত বলে এখন এখানকার সমস্ত বিক্রিয়াগুলো তার অর্ডারে চলবে। তাহলে আমার দ্বিতীয় ধাপের মধ্যে ডিএনএ প্রবেশ। দ্বিতীয় ধাপে কি করছি? ডিএনএ প্রবেশ করছে। কথা বলি না ভাই? এই ডিএনএ যখন প্রবেশ করবে, সে এবার অর্ডার দিবে। সে কি দিবে? তার অর্ডার পালন করে। যেন এখানে জেনারেল ম্যানেজার হচ্ছে আরএনএ পলিমারেজ। এখানে ম্যানেজার হচ্ছে কি? আরএনএ। অর্ডারটা দিবে যে আরএনএ পলিমারেজ কে। কাকে অর্ডার দিবে? আরএনএ পলিমারেজ। তাহলে দেখো, নতুন ডিএনএ যখন আসবে, এই ডিএনএ, কথা বলো না, এই ডিএনএ কাকে অর্ডার করবে? আরএনএ পলিমারেজ কে। কাকে রে? আরএনএ পলিমারেজ কে অর্ডার দিবে। কথা বলবে না, আরএনএ পলিমারেজ অর্ডার দিবে। আরএনএ পলিমারেজ তখন সে তিনটা কাজ করবে। কয়টা কাজ করবে? জবাব দিয়ে করে কাজ করবে। প্রথমে একটা শত্রু আসছে, AK-47 নিয়ে আসছে, সে তার প্রথম কাজ হবে আমাকে মেরে ফেলা। তার প্রথম কাজ কি? তুমি যদি এখন ক্ষমতা দখল করতে চাও, আগে কাকে মারতে হবে? যারা ক্ষমতায় আছে তাকে মারতে হবে। আচ্ছা, তাহলে তার প্রথম কাজ হচ্ছে প্লাজমিডটাকে ধ্বংস করা। সে প্রথম কাজ কি করবে? প্লাজমিড কি করবে? জবাব দিচ্ছে না। প্লাজমিড কি করবে? প্লাজমিড ধ্বংস করবে। প্লাজমিড ধ্বংস করার পর, কথা বলবে না, প্লাজমিড ধ্বংস করার পর তাহলে এটা তো ধ্বংস করে ফেলছে। এখানে যত প্রোটিন আছে সমস্ত প্রোটিনকে মিলে তার ভাইরাসের মধ্যে কিছু গঠন তৈরি করবে। দেখো, ভাইরাসের মধ্যে কিছু গঠন তৈরি করবে। দেখো, মনে করি এরকম খণ্ডিত অংশ তৈরি করবে। দেখো, কথা না বলতে বলছিলাম। ভাইরাসের তাহলে নতুন প্রোটিন তৈরি করবে। নতুন প্রোটিন তৈরি করবে। কথা না বলতে বলছিলাম, নতুন প্রোটিন তৈরি করে। আচ্ছা, নতুন প্রোটিন তৈরি করতে হয়, তাহলে ভাইরাসের মধ্যে কয়টা জিনিস? একটা প্রোটিন, একটা নিউক্লিক অ্যাসিড, একটা প্রোটিন, একটা কি রে? তাহলে প্রথমে সে ওই ডিএনএটাকে মেরে ফেলছে, প্লাজমিডটাকে ধ্বংস করছে। এখন সে তার মতো করে কিছু ভাইরাস বানাবে। ভাইরাস বানাতে হলে তাকে দুইটা জিনিস বানাতে হবে, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে, তাহলে নতুন প্রোটিন তৈরি করবে। নিউক্লিক অ্যাসিড বানাতে হবে না? নিউক্লিক অ্যাসিড আনার জন্য সে কি করবে? রেপ্লিকেশন করবে। কি করবে? কারণ কি? ডিএনএ তো তার কাছে আছে। সে শুধু বলবে ফটোকপি করো। সে শুধু কি করো? আমার কথা কি বোঝা আছে? ধরতে পারতেছে কথাগুলা? তাহলে সে প্রথমে এসে আগের ডিএনএটাকে মেরে ফেলবে। মারার পরে সে বলবে যে আবার আমার মতো করে তৈরি হও। আমার মতো মানে কি? ভাইরাসের মতো। ভাইরাস মানে দুইটা জিনিস, একটা প্রোটিন, একটা
নিউক্লিক অ্যাসিড তার প্রথমে প্রোটিন বানাবে, তারপর ডিএনএ কি করবে, রেপ্লিকেশন করবে। এখন এখানে অনেকগুলো ডিএনএ তৈরি হবে, দেখো অনেকগুলো এরকম ডিএনএ তৈরি হবে। তাহলে ডিএনএও আছে, প্রোটিনও আছে, সবগুলো কিরে আলাদা, সবগুলো কিরে জবাব সবগুলো কেমন, এই আলাদাগুলো আবার একসাথে হবে। দেখো আমি জাস্ট চিত্র এক সুন্দর করে না এঁকে এখানে আঁকে ফেলতেছি। এটা হচ্ছে মনে করি এটা হচ্ছে ভাইরাস, সবগুলো ভাইরাস আবার একটা নির্দিষ্ট নিয়মে কি হবে, সজ্জিত হবে। নির্দিষ্ট নিয়মে কি হবে, নির্দিষ্ট নিয়মে সজ্জিত হবে। সজ্জিত হতে হতে যখন এখানে যখন এখানে অনেকগুলো ভাইরাস তৈরি হবে, যখন এই ইকোলাই কোষটা তাকে আর ধরে রাখতে পারবে না, ইকোলাই কোষটা তাকে আবার কি করতে পারবে না, যখন ধরে রাখতে পারবে না, দেখো এরা কথা বলে না, যখন তাকে আর ধরে রাখতে পারবে না, তখন এখান থেকে এটা লাইটিক এনজাইম, কি এনজাইম, আবার বলো কি এনজাইম, আবার বলো কি এনজাইম, লাইটিক। দেখো লাইটিক মানে হচ্ছে লাইসিস, লাইটিক মানে হচ্ছে লাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন, ভাঙা, ব্রেকডাউন বা ভাঙা। তখন সেই ইকোলাই কোষের প্রাচীরটাকে ভেঙে ফেলবে, নষ্ট করে ফেলবে। নষ্ট করার পর এখান থেকে তারা বের হয়ে আসবে, এখান থেকে তারা কি হবে রে, এখান থেকে বের হয়ে আসবে। দেখো এই যে মূল কথা হচ্ছে এখানে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর নাকি কোষ ঝিল্লি, কোষ প্রাচীরও আছে, কোষ ঝিল্লি আছে। ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আছে না, ব্যাকটেরিয়াকে সেই জন্য তো আমরা বোটানিতে পড়তেছি, ব্যাকটেরিয়াতে কি আছে, কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লিকে ভেঙে এসে বেরিয়ে চলে আসে, এটা হচ্ছে লাইটিক চক্র। লাইটিক চক্র এতক্ষণ ধরে যে পড়াগুলো পড়ছে আমি জাস্ট 30 সেকেন্ড একবার বলি। প্রথম ধাপ, আমার কথাটা শোনো। ফার্স্ট ভাইরাস ইকোলাই ব্যাকটেরিয়ার একটা নির্দিষ্ট রিসেপ্টরে সংযুক্ত হবে, এটা হচ্ছে সংযুক্তির পরে পাম্পিং এর মাধ্যমে প্রোটিনটাকে বাইরে রেখে পুরো ডিএনএটাকে সে ভিতরে প্রবেশ করবে। কোনো ক্ষেত্রে পুরো প্রোটিনটাই কি করতে পারে, এন্ট্রি করতে পারে। ডিএনএ যখন যাবে ওখানে আগে থেকে একটা ডিএনএ আছে, নতুন একটা ডিএনএ আছে, বাট তোমরা জানো দ্বিসূত্র যেটা পেঁচানো সেটাই কিন্তু কি রে উন্নত। এখন তার সমস্ত কাজ হবে ওই ডিএনএর অর্ডার অনুসারে। ওই ডিএনএর প্রথম অর্ডার হবে প্লাজমিডটাকে ধ্বংস করো। এবার আমার মতো বানাও, প্লাজমিডটা ধ্বংস আমার মতো বানাতে গেলে তার মধ্যে নতুন দুইটা জিনিস লাগবে, এটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে নতুন নিউক্লিক অ্যাসিড। প্রোটিন বানাবে, নিউক্লিক অ্যাসিড বানানোর জন্য কি করবে, রেপ্লিকেশন করবে। কি করবে, এখন এগুলো সব খণ্ডিত অংশগুলো আবার একীভূত করবে। চতুর্থ ধাপে সে সবগুলোকে কি করবে, একীভূত করবে। অনেকগুলো ভাইরাস তৈরি হবে, অনেকগুলো ভাইরাস আবার লাইটিক এনজাইম নিঃসরণ করার মাধ্যমে কোষ প্রাচীর এবং কোষগুলিকে ভেঙে ভাইরাসগুলোকে কি করবে, বের করে দিবে। এভাবে 30 মিনিটে প্রায় 300 ভাইরাস কি করতে পারে, সে বের করতে পারে। 30 মিনিটে কয়টা ভাইরাস, এই সংখ্যাটা একটা এমসিকিউ আসবে। 30 মিনিটে 300, 30 মিনিটে কয়টা, 30 এবং 300, এই ওয়ার্ডটা মনে রাখো, এগুলোতে এমসিকিউ আসবে। এটা হচ্ছে লাইটিক চক্র। এটা কি রে, লাইটিক চক্র যেরকম তার ঠিক হুবহু সেম হচ্ছে লাইসোজেনিক চক্র। দেখো তোমার কি পড়ার ধরতে অসুবিধা হচ্ছে, আমি সংক্ষেপে পড়াচ্ছি সেজন্য। লাইসোজেনিক চক্র দেখো, লাইসোজেনিক এসে কি করবে, দেখো কথা বলিও না। প্রথম ধাপে সেম ভাবে সে কি হবে, সংযুক্ত হবে। কথা বলিও না, কথা বলবো না। সে আগের মতো করে রিসেপ্টরে সংযুক্ত হবে। দ্বিতীয় ধাপের মধ্যে সে ডিএনএ প্রবেশ করাবে। কি প্রবেশ করাবে, জবাব দিয়ে কি প্রবেশ করাবে, ডিএনএ প্রবেশ করাবে। এখন দেখো কথা বলবো না, ডিএনএ প্রবেশ করার পর এখানে এসে কি করবে, এবার কালোটা চলবে, লালটা নাকি কালাটা, লালটা একটা এনজাইম তৈরি করবে, তার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তার নাম কি রে, রেস্ট্রিকশন। তাকে তৈরি করার দরকার নাই, ব্যাকটেরিয়ার একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে তার রেস্ট্রিকশন এনজাইম আছে। অন্যান্য জীবের তুলনায় ব্যাকটেরিয়ার প্রত্যেকটা জীবকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, ব্যাকটেরিয়ার একটা নির্দিষ্ট ক্ষমতা হচ্ছে তার রেস্ট্রিকশন এনজাইম আছে। কোন এনজাইম, জবাব দাও, কোন এনজাইম, আবার বলো কোন এনজাইম, রেস্ট্রিকশন। এই যে রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে কেটে ফেলা, কাচির মতো। তাহলে এখানে সে রেস্ট্রিকশন এনজাইম অর্ডার দিবে যে কাটো, সে কি করবে, এখান থেকে একটা অংশকে কাটবে, এই পার্ট থেকে একটা অংশকে কাটবে, আবার এখান থেকে একটা অংশকে কেটে ফেলবে। দেখো এই পার্টটাকে কেটে ফেলবে। রেস্ট্রিকশন এনজাইম কি করবে, এই পার্টটাকে কেটে ফেলবে, আবার এই পার্টটাকে কেটে ফেলবে। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটছে। এবার দেখো দাঁড়া, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে সে কাটবে, কাটার পরে আবার কর্তৃত অংশগুলোকে জোড়া লাগাইতে হবে। জোড়া লাগাইতে জন্য কাজ করবে ইন্টিগ্রেশন অঙ্ক করছো না, ইন্টিগ্রেস যে এনজাইম আছে, দেখো ইন্টিগ্রেস এনজাইম কি করবে, এখানে লালটাকে সংযুক্ত করবে, লালটাকে কি করবে, জবাব দেয় না কেন, কি করবে। এবার দেখো যাদের বেসিকটা ক্লিয়ার আছে, বোটানির প্রথম অধ্যায় যারা পড়ছো কোড এবং কোডন, তোমরা জানো, মনে করো আমাদের এটা হচ্ছে একটা ডিএনএ বা আরএনএ। এখানে কি আছে, নাইট্রোজেন গতিতে ক্ষার আছে না, বেটা কথা বলবে না, নাইট্রোজেন গতিতে কি আছে রে, ক্ষার আছে। যেমন এখানে মনে করেন আমি লিখলাম AGC, CAG, তারপর আমি লিখলাম GAC, হ্যাঁ ACC, AGA, এরকম করে লিখলাম। তাহলে প্রথমে এটা তো একটা কোডন, এগুলো একটা কি রে, কোডন না, আমরা এগুলো পড়াইছি পরপর দিনে। নাইট্রোজেন গতিতে ক্ষার এটা কি রে, কোডন না।
তার একটা কোডন একটা সিকোয়েন্স আছে, একটা কি আছে রে, এগুলো কি মন মতো বসে যাবে নাকি আগে থেকে ফিক্সড? তাহলে এগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্স একটা সিকোয়েন্স আছে। কোনো কারণে যে রেস্ট্রিকশন এনজাইম এসে মনে করো সে এই জায়গাটাকে কেটে দিল, দেখো এই জায়গাটাকে কেটে দিল, দেখো এই জায়গাটা কেটে সেটা নতুন একটা ডিএনএ এখানে নিয়ে আসছে, ইন্টিগ্রেস এনজাইম এখানে নতুন ডিএনএ আনছে। নতুন যে ডিএনএটা আনছে দেখো, এটা মনে করো CAA, এটা মনে করো আবার কথা বলেন, এটা মনে করো AG, হ্যাঁ এটা মনে করো AGC, হ্যাঁ তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে না, কোডন কি গেছে? আমার কথা বুঝতেছে না, কোডন কি গেছে? কোডন যদি চেঞ্জ হয়ে যায় অর্ডার চেঞ্জ হবে না, ইনফরমেশন চেঞ্জ হবে না, সবকিছু কি হবে? চেঞ্জ হবে না। তাহলে এখানে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ আর এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ। এটা কার ডিএনএ রে? তাহলে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ডিএনএ মিলে আগে ছিল এটা ইউনিক, এটা ছিল ইউনিক একটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, এটা ছিল ইউনিক একটা ভাইরাসের বৈশিষ্ট্য। এখন দুইটা মিলে একটা সদরবোধের অবস্থা তৈরি হবে। সদরবোধের বুঝো? সদরবোধের বুঝো না? সদরবোধের হচ্ছে এলোমেলো, কিন্তু এলোমেলো বললে ওই ফিলটা আসে না, সদরবোধের বলে একটা ফিল আসে, একটা এই যে একটা মিক্স আপ। এটা কি রে? এই যে মিক্স আপ এটা হতো, যেটাকে বলা হয় এটাকে বলা হয় টেম্পারেট ফাস্ট, এটাকে বলা হয় টেম্পারেট ফাস্ট। এটাকে কি বলা হয়? জবাব দেয়, এটাকে কি বলা হয়? আরেকটা নাম আছে প্রোফাস। আরেকটা নাম কি রে? আরেকটা নাম হচ্ছে প্রোফাস। দেখো প্রোফাস অর্থাৎ এটা হবে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মিশ্রণ। ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কি রে? আমার একটা কথা বলো তো, এবার এটার কি হবে? এটার সংখ্যা বৃদ্ধি হবে না? এটা কি হবে? ব্যাকটেরিয়া তো সংখ্যা বৃদ্ধি করবে। একটা ব্যাকটেরিয়া মিনিটে 10 লক্ষ ব্যাকটেরিয়া তৈরি করতে পারে। একটা ব্যাকটেরিয়া মিনিটে কয় লক্ষ ব্যাকটেরিয়া তৈরি করতে পারে? আচ্ছা মানুষের একটা বাচ্চা হয়তো কদিন সময় লাগে? 9 মাস, 10 মাস বলবো না, 10 মাস বাংলা সিনেমা ভাষা। 280 প্লাস মাইনাস 7, 280 প্লাস মাইনাস, একটা মানুষের বাচ্চা হওয়াতে 280 প্লাস মাইনাস 7 ডেজ সময় লাগে। আর একটা ব্যাকটেরিয়া প্রতি মিনিটে কয় লক্ষ? তুমি হয়তো ইনফিরিটি কমপ্লেক্সে ভুগতে পারো, কিরে আমি পারলাম না, একটা ব্যাকটেরিয়া পারলাম আমি পারলাম না, না এটা হচ্ছে তার ডিসকোয়ালিফিকেশন। এটা কি রে? এটা তার ডিসকোয়ালিফিকেশন, হ্যাঁ অক্ষমতা। চলে যাবা? যেতে পারো। আচ্ছা এখানে যতগুলো দেখে, কথা বলো না, কথা বলো না, এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে মিশ্র ডিএনএ, এগুলো সবগুলো কি রে? আচ্ছা আমার একটা কথা বলো তো, ব্যাকটেরিয়া দাঁড়াও, ব্যাকটেরিয়া ভাইরাস, তোমরা কথা বলে কেমন হবে সিফাত? ব্যাকটেরিয়া ভাইরাস আর হচ্ছে ডাইরেক্ট ব্যাকটেরিয়া ভাইরাস বা টেম্পারেট ফাস্ট, কে বেশি মারাত্মক? এটা বেশি মারাত্মক কেন? তার মধ্যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আছে, ভাইরাসের বৈশিষ্ট্য আছে। তাহলে লাইটিক চক্র আর লাইসিজেনিক চক্র পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবা। ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ পারবা তোমরা? হাই বসন্ত মাস এলো, এগুলো অনেক পড়ছো, অনেক কবিতা পড়ছো, অনেকে আছে শুধু কবিতায় পড়তেছো, ভিতরে গল্পের কোনো খবর না, শুধু কবিতার উপর আসো। কবিতা অবশ্য আমরাও দিচ্ছি। আচ্ছা আমরা এবার চলে যাবো। এখন কটা বাজে দেখো তো? বরাবর 4টা। হ্যাঁ যাও। ম্যালেরিয়াতে দেখো, ম্যালেরিয়াতে হ্যাঁ একটু আর্লি করতে হবে, ঠিক আছে বস। আমরা এমনিতে আধা ঘন্টার মধ্যে ছেড়ে দিব, বেশিক্ষণ ইয়া করবো না। আচ্ছা বস। আচ্ছা এবার আসি, কথা বলবে না, ওদের পরীক্ষা শেষ কেন দেখো পেছনে দিয়েছে। হ্যাঁ আচ্ছা এবার আসি ম্যালেরিয়াতে। দেখো ম্যালেরিয়া হচ্ছে একটা রোগ। ম্যালেরিয়া কি একটা জবাব দিয়ে? ম্যালেরিয়া কি একটা? ম্যালেরিয়া কি ব্যাকটেরিয়ার সৃষ্ট রোগ? না। ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ? না। ফাঙ্গাস দ্বারা সৃষ্ট রোগ? না। এটা হচ্ছে পরজীবী সৃষ্ট রোগ। কি সৃষ্ট রোগ? ম্যালেরিয়া কি কোনো ভাইরাল রোগ, কোনো ব্যাকটেরিয়াল, কোনো ফাঙ্গাল? এটা হচ্ছে একটা পরজীবী, এটা প্যারাসাইটিক। এটা কি একটা ম্যালেরিয়াতে রোগ, সেই রোগের পরজীবী হচ্ছে প্লাজমোডিয়াম। সেই রোগের পরজীবী কে রে? প্লাজমোডিয়াম একটা গণ। এটা হচ্ছে টোটাল একটা, আমি বললাম আমরা সবাই হোমোস্যাপিয়েন্স। আমি হোমোস্যাপিয়েন্স বলতে এখানে পৃথিবীর যত মানুষ আছে সবাইকে বোঝাচ্ছি, কথা কি বুঝতেছো? তাহলে দেখো প্লাজমোডিয়াম হচ্ছে একটা গণ প্রজাতি, না প্লাজমোডিয়াম কি রে? একটা গণ। প্লাজমোডিয়াম গণের আন্ডারে আবার 60টা প্রজাতি আছে। কয়টা প্রজাতি আছে? কথাগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে ম্যালেরিয়া হচ্ছে একটা রোগ, এটি একটি পরজীবী ঘটিত রোগ। এই পরজীবীর মধ্যে, এই পরজীবীর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এই পরজীবীর নাম কি? প্লাজমোডিয়ামের আন্ডারে, প্লাজমোডিয়ামের যে গণের আন্ডারে মোট কয়টা প্রজাতি আছে? 60টা। কয়টা? জবাব দাও কয়টা? 60/60, যার মধ্যে রোগ সৃষ্টি করতে পারে 4টা। রোগ সৃষ্টি করতে পারে কয়টা?
বাকিগুলো আছে সুপ্ত অবস্থা, বাকিগুলো কি অবস্থা আছে? হতে পারে এখন করোনা, হতে পারে ম্যালেরিয়ার কোন একটি ভ্যারিয়েন্ট এসে তোমাকে কি করতে পারে? আক্রমণ করে পুরো মহামারী ছড়াতে পারে। ম্যালেরিয়ার মধ্যে যে 4টি প্রজাতি আছে তার মধ্যে একটা হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, প্লাজমোডিয়াম কি রে? প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম। একটা হচ্ছে প্লাজমোডিয়াম, ওই প্লাজমোডিয়াম এটা কি বলো না? ভাইভ্যাক্স। 2 নম্বরটা বলো। আমি যে 2 নম্বর আমি যে সিরিয়ালে পড়েছি ওটা বলো না। ওভাল, ভাইভ্যাক্স, ফ্যালসিপ্যারাম, ম্যালিগন্যান্ট একটা আছে না? আমি যে সিকোয়েন্সে পড়েছি ওটা বলো না একটু। মা মেয়েগুলো দেখো। আচ্ছা দাঁড়াও লাগবে না। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স লেখো, আমি লিখি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ওভেইল, প্লাজমোডিয়াম কি রে? ওভেইল। আরটা কি রে? প্লাজমোডিয়াম কি রে? আমারও মনে হতেছে না কেন? লাথি মারবো ধর আমি এখন। একটা বইটই দাও কাউ। এই বইটা করে মাইল্লা ফিরে দেখো হয়েছে। যারা খুঁজতে হবে না, টেনশন করো না, তোমরা রিল্যাক্স। তোমাদের হাতের উপর প্রেশার পড়বে। লাথি মারবো আমি, যদি রেজাল্ট আমি দেখবো তো। কথা বলবে না, কথা বলবে না। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দেখো, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। আচ্ছা আমি জানি তোমরা জানো, তারপর একবার উচ্চারণ করে। প্রথমটা কি রে? প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম। বলো না প্লাজমোডিয়াম। আবার বল প্লাজমোডিয়াম। আবার বল। তারপর হচ্ছে দ্বিতীয় প্লাজমোডিয়াম। বলো না প্লাজমোডিয়াম। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ওভেইল। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম যে রোগটা করে, খেয়াল করে, এই প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম যে রোগটা করে তার হচ্ছে ম্যালিগন্যান্ট। কথা বলবো না, তোমাদের লেখার দরকার নেই। কথা বলবো না মেয়েরা। ম্যালিগন্যান্ট টার্সিয়ান, এই ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। কথা বলবে না। এবার আসছো ভাইভ্যাক্স। ভাইভ্যাক্স হচ্ছে বিনাইন এই টার্সিয়ান ম্যালেরিয়া, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ওভেইল, এটা হচ্ছে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। কথা বলবে না, কথা বলবে না। কোয়াটান একটা আছে না? কোয়াটান কোনটা? ম্যালেরিয়া হচ্ছে কোয়াটান। আচ্ছা এই কথা বলবে না, কথা বলবে না। অনেকে জিজ্ঞেস করতে, এই অনেকে 4টা মুখস্থ করে। দাঁড়াও, এই অনেকে 4টা মুখস্থ করে। আমি আগে নামগুলো বলি। প্রথম হচ্ছে প্লাজমোডিয়াম কথা বলে না। ফ্যালসিপ্যারাম, ভাইভ্যাক্স, ওভেইল, ম্যালেরিয়া। ফ্যালসিপ্যারাম, ভাইভ্যাক্স, ওভেইল এবং ম্যালেরিয়া। এখানে কয়েকটা ওয়ার্ড তোমাদের জন্য দেখো। ম্যালেরিয়া মানে ম্যালেরিয়া, এখানে সবার নামের সাথে কি আছে রে? সবার নামের সাথে কি আছে? জবাব দিও, সবার নামের সাথে কি আছে? ম্যালেরিয়া মানে হচ্ছে একটা রোগ, আমি বুঝতেছি। এই এদিকে দেখো, টার্সিয়ান একটা ওয়ার্ড পাচ্ছি, কোয়াটান একটা ওয়ার্ড পাচ্ছি। দেখো টার্সিয়ান এই ওয়ার্ডটা নতুন আমার কাছে, এই ওয়ার্ডটা আমার কাছে নতুন। কোয়াটান এই ওয়ার্ডটা আমার কাছে নতুন, এবার আসো আমি আগে ম্যালিগন্যান্ট, বিনাইন এবং মাইল্ড নিয়ে কথা বলি। মাইল্ড মানে হচ্ছে যেটা মৃদু। মাইল্ড মানে যে মৃদু আমিও জানি। এটার অর্থাৎ এটা খুবই স্বল্প, সামান্য জিনিস, সর্দি কাশির মতো নর্মাল। এটা হচ্ছে নর্মাল কোনো লক্ষণ। মাইল্ড মানে কি রে? স্বাভাবিক। এটা হতে পারে, এটা আবার চলে যাবে। এটা আবার কি রে? মাইল্ড মানে হচ্ছে স্বাভাবিক বা নর্মাল, এটা আবার চলে যাবে। এবার আসে বিনাইন এবং ম্যালিগন্যান্ট। দেখো বিনাইন আমি এই পাশে লিখি। বিনাইন মানে হচ্ছে খারাপ, বিনাইন মানেও খারাপ, ম্যালিগন্যান্ট মানেও খারাপ। তুমি আমি যেটা বলবো সেটাই শুনবে। অনেকে বলে বিনাইন মানে ভালো। দেখো বিনাইন মানেও খারাপ, ম্যালিগন্যান্ট মানে কি রে? বিনাইনও খারাপ, ম্যালিগন্যান্টও খারাপ। তাহলে এদের মধ্যে পার্থক্য কোন জায়গায়? এদের মধ্যে পার্থক্য হচ্ছে বিনাইনকে চিকিৎসার মাধ্যমে কি করা যায়? চিকিৎসার মাধ্যমে সহজেই নিরাময় করা যায়। বিনাইনকে চিকিৎসার মাধ্যমে সহজে নিরাময় করা যায়। ম্যালিগন্যান্ট চিকিৎসার মাধ্যমে সহজে নিরাময়যোগ্য নয়, এমনকি মৃত্যুটা প্রায় নিশ্চিত। মৃত্যুটা প্রায় কি রে? স্পেসিফিক এই কথাগুলাই বলতে হবে। যদি মেডিকেলে পড়তে চাও, বিনাইন মানে ভালো, এবার নন স্পেসিফিক কথাবার্তা বলতে হবে, স্পেসিফিক কথা। বিনাইন কি ভালো? ম্যাক্সিমাম অনেকে বলে বিনাইন মানে ভালো। বিনাইন ভালো না, বিনাইনও খারাপ, ম্যালিগন্যান্টও খারাপ। কিন্তু বিনাইনকে চিকিৎসার মাধ্যমে সহজে কি করা যায়? ম্যালিগন্যান্টকে সহজে নিরাময় করা যায় না, ইভেন এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে হচ্ছে ম্যালিগন্যান্ট। তাহলে বলো মাইল্ড মানে হচ্ছে যেটা একদমই স্বাভাবিক, যেটা এমনিতে চলে যাবে। বিনাইন তোমাকে চিকিৎসা করতে হবে, চিকিৎসা ছাড়া কিসে যাবে? তাহলে দেখো চিকিৎসা ছাড়া যাবে না, সে একটা না একটা কিছু কি করতে পারে, ক্ষতি করতে পারে। তবে চিকিৎসা করলে খুব ইজিলি তাকে কি করা যায়? নিরাময় করা যায়। ম্যালিগন্যান্ট যেটা খারাপ,
চিকিৎসা করলেও যেটা সহজে কি করা যায় না, নিরাময় করা যায় না, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ম দিয়ে মনে রাখবো, ম দিয়ে মৃত্যু, ম দিয়ে কি হতে পারে। তাহলে আমি এখানে মেয়ে কথা বলিও না, ম্যালেরিয়া কথা মুছে ফেলতেছি। দেখো আমি যে কথাগুলো বুঝে ফেলছি সেই কথাটা আমি মুছে ফেলতেছি, মাইল কথাটা মুছে ফেলতেছি, বিনানি কথাটা মুছে ফেলতেছি, মেলিনের কথা মুছে ফেলতেছি। বাকি আছে টার্শন এবং কটন, টার্শন এবং কিনে টার্শন এবং কটন। মনে রাখবো আমরা সবসময় জানি স্যাদেস কিচেনে গেলে যে একটা কোয়ার্টার দেন, একটা গ্রিলের কোয়ার্টার দেন। গ্রিলের কোয়ার্টার, কোয়ার্টার মানে কি রে 4/1, বা কোয়ার্টার মানে কি রে টার্শিয়ারি মানে কি 3 না, আমরা 3 বুঝি না। এই মনে রাখবো টার্শিয়ার কোনো কিছু যখন 3 মিন করে তাকে আমরা টার্শিয়ারি বলে। এই কোনো কিছু যখন আমরা 3 মিন করি তখন আমরা টার্শিয়ারি কথা ইউজ করি। 3 মানে কি রে, এটা হচ্ছে একটা সাইকেল। এটা কি একটা ম্যালেরিয়ার সাইকেলের প্যাটার্ন বুঝতে হবে, ডিজিজ প্যাটার্ন বুঝতে হবে তোমাকে। ডিজিজ প্যাটার্ন মানে হচ্ছে তার একদিন জ্বর থাকবে, 2 দিন ভালো থাকবে, আবার একদিন জ্বর আসবে, আবার 2 দিন ভালো থাকবে, আবার একদিন জ্বর আসবে, 2 দিন ভালো থাকবে। খেয়াল করো, তার একদিন জ্বর 2 দিন ভালো, একদিন জ্বর 2 দিন ভালো, একদিন জ্বর 2 দিন ভালো। খেয়াল করো, তাহলে তার প্যাটার্নটা এসে বলবে তোমার কাছে, ওই পেশেন্ট এসে এভাবে বলবে স্যার আমার একদিন জ্বর থাকে, আবার 2 দিন ভালো থাকে, একদিন জ্বর থাকে, 2 দিন কি থাকে। তাহলে তার সাইকেল দেখো 1 2 1 2 1 2, এবারে তার সাইকেল দেখো 1 2 1 2 1 2 সাইকেল। তার সাইকেল কে, তার সাইকেল কে রে, তার সাইকেল হচ্ছে 1 2 সাইকেল। 1 2 মানে টোটাল সাইকেলটা হচ্ছে 3 দিনের, টোটাল সাইকেলে কয় দিনে, তাই এটাকে বলা হয় টার্শিয়ারি, তাই এটাকে বলা হয়। এবার তুমি আমাকে বলো তার সাইকেল হচ্ছে টার্শিয়ারি মানে হচ্ছে 1 2 সাইকেল। 1 2 সাইকেল মানে তার একদিন জ্বর থেকে 2 দিন ভালো থাকে না। তাহলে দেখো এটাও জ্বর, এটাও জ্বর, মাঝখানে কয় দিন ভালো, কয় দিন ভালো, 2 দিন মানে কয় ঘন্টা, কয় ঘন্টা। তাহলে তার জ্বর আসবে কয় ঘন্টা পর পর, বইতে লেখা আছে 48 ঘন্টা পর পর জ্বর আসে। এখন তুমি যদি মুখস্থ করো 48 ঘন্টা পর জ্বর আসে, 48 ঘন্টা পর জ্বর আসে, ওইটা পড়তে পড়তে তোমার এমনিতে জ্বর উঠে যাবে। এই যে 1 2 সাইকেল, 1 2 সাইকেল বলে তার একদিন জ্বর 2 দিন ভালো, একদিন জ্বর 2 দিন ভালো, একদিন জ্বর, তাহলে তার জ্বর আসবে 48 ঘন্টা পর। কেন 48 ঘন্টা, এই যে 2 সাইকেল সে 2 দিন ভালো থাকে। এবার সব কোয়ার্টার মানে কি রে, 4, কোয়ার্টার মানে কি রে, তোমরা বের করবে কোয়ার্টার মানে কি রে। তাহলে এটা হচ্ছে সাইকেল হচ্ছে 1 3 1 3 1 3, অর্থাৎ একদিন জ্বর 3 দিন ভালো, একদিন জ্বর 3 দিন ভালো, একদিন জ্বর কয় দিন ভালো, জবাব দিচ্ছে না। একদিন জ্বর 3 দিন ভালো না, টোটাল সাইকেল কয় দিন হচ্ছে, তাহলে কোয়ার্টার, এটা কি বলবে কোয়ার্টার। এখন 3 দিন মানে কয় ঘন্টা, তাহলে তার 72 ঘন্টা পর জ্বর আসে। কয় ঘন্টা পর জ্বর আসে তোমাকে বুঝতে হবে এটা কেন 72 ঘন্টা, কারণ তার সাইকেল হচ্ছে 1 3, তার সাইকেল কি রে। এগুলো হচ্ছে ডিজিজ প্যাটার্ন, এই ডিজিজ প্যাটার্ন তোমাকে বুঝতে হবে, তখন তুমি ইজিলি রোগ নির্ণয় করতে পারবা। তোমাকে এমনিতে পৃথিবীর সমস্ত রোগের লক্ষণ হচ্ছে জ্বর, পৃথিবীর সমস্ত রোগের লক্ষণ কি রে, পৃথিবীর দুনিয়াতে যত রোগ আছে তার 99% রোগের লক্ষণ হচ্ছে জ্বর, সবকিছুতে জ্বর। কিন্তু তুমি যদি শোনো তার 1 দিন 2 দিন পর পর জ্বর আসে, 3 দিন পর পর জ্বর আসে, পেশেন্ট হয়তো বলতে পারছেন কিন্তু সে একটা হিন্টস দিবে তোমাকে যে আমার জ্বরটা এভাবে আসে, আবার যায়, আবার যায়, আবার আসে, এভাবে দিনে আসে দিনে যায় বলে এটা অন্য জিনিস। তাহলে এই যে তাকে বলা হয় কোয়ার্টার। তাহলে আমি যদি বলি তোমাকে আবার প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এই প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এটা রোগের নাম হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এটা রোগের নাম কি রে, কোয়ার্টার ম্যালেরিয়া। তুমি চিন্তা করো তার কয় ঘন্টা পর জ্বর আসে, 1 3 সাইকেল, 1টা ফিক্স রাখবো 1 3 সাইকেল, তাহলে তার 72 ঘন্টা পর কি আসবে, জ্বর আসবে। আর বাকিগুলো সবগুলো হচ্ছে টার্শন, বাকিগুলো সবগুলো কি রে, এই ম্যালেরিয়া ছাড়া বাকি সবগুলো হচ্ছে টার্শন, ম্যালেরিয়া ছাড়া বাকি সবগুলো কি রে টার্শন। মানে কয় ঘন্টা পর, 48 ঘন্টা পর পর জ্বর আসবে। টার্শন মানে 3 দিন, তাহলে তার মধ্যে 2 দিন তো ভালো থাকবে, তাহলে 48 ঘন্টা পর পর জ্বর আসবে। এবার আসি, এখন কয়টা বাজে, এখন তো কাউকে পড়ালে বা কাউকে না পড়ালে সমস্যা নাকি, পুরাটা এমনি ইয়া করে দিব। আচ্ছা কাজ করি, আমি এইটার ম্যালেরিয়া যে চক্রগুলো সেগুলো আমি যদি গ্রুপে দিয়ে দিয়ে হবে, হ্যাঁ, কারণ তোমাদের মধ্যে একটা তারা দেখতেছি আমি এইভাবে পড়ে আসলে ইয়া হবে না। তাহলে আমি ফিল্ড সায়েন্স গ্রুপে অথবা সোশ্যাল সায়েন্স আমার গ্রুপ, আমি তোমাকে এই ম্যালেরিয়ার যে সাইকেলগুলো আছে সাইকেলগুলো দেখে নিবা। বারবার এই অনেকে ওভার কনফিডেন্সে ভুগতে পারে, এগুলো আমি জানি, তুমি জানো, সে আমিও জানি, হয়তো তুমি আমার চেয়ে বেটার জানো, তারপর একটা দুটো ইনফরমেশন হয়তো থাকতে পারে। ভিডিওগুলো দেখে নিও, ফ্রিতে দিচ্ছি বলে ফ্রি জিনিস খাবো না, এটা তোমার উপর, এটা তোমার উপর, তুমি না দেখতে পারো তবে আমি দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা তাহলে সবাই যাও তাহলে, কারণ এভাবে পড়ালে তোমাদেরই হবে না। ও